ঘুমের মধ্যে শুয়ে থেকে কান্না করছে। সাথে কয়েক বছর আগের কাহিনীগুলো মনে পড়লে আরো বেশি কান্না পায় ওর। কেননা 3 দিন পরে আকাশের বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী। ভেবেছিল অনেক মজা করবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আকাশ এখন তাদের থেকে অনেক দূরে। কেন দূরে সে কাহিনী জানতে হলে আপনাদের আকাশের বড় ভাইয়ের বিয়ের ঘটনা সম্পর্কে জানতে হবে। কেননা ওই ঘটনার সাথেই জড়িয়ে আছে অতীতের অনেক কথা। বর্তমানে কোথায় আছে, কি করছে তা আপনারা পরেও জানতে পারবেন। এখন চলুন আপনাদের বিয়ে বাড়ির কিছু মজার কাহিনী শোনাই। কেননা এই মজার কাহিনীর সাথেই আসবে রহস্য আর রহস্য, যে রহস্যের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। অতীত। 1 বছর আগে আকাশ ওর বড় ভাইয়ের বিয়েতে যায়। আকাশের পরিবারের 4 জন সদস্য, এর বাহিরে আরো মেহমান তো আছেই। ওরা 2 ভাই। সেখানে আকাশ সবার ছোট, আর বাকি 2জন ওর বাবা মা। যার বিয়ে হবে সে হচ্ছে আকাশের বড় ভাই আবির চৌধুরী। 2 ভাই একসাথে রেডি হচ্ছে তখন। আকাশ, তোর এতক্ষণ লাগে কেন? ভাইয়া, শুনলাম তোমার দুটো শালিও আছে। তোর কি লজ্জা করে না বউয়ের কাছে তো শালির ব্যাপারে এসব বলতে? তাছাড়া তোকে জিজ্ঞেস করলাম কি, আর তুই উত্তর দিলি কি? তাতে কি? তাছাড়া তুমি আমার 1 বছরের বড় হও। ছোট থেকে 2 ভাই তো একসাথে আড্ডা দিতাম। তাছাড়া তোমার শালি মানে আমার বেআইন, তাদের কথা তো জিজ্ঞেস করতেই পারি। কয়েকদিন আগে এসেছিল দেশে, তুই ওদের আগে তো দেখিসনি, তাহলে ওদের দেখে চিনবি কি করে? আমি দেখলেই আর স্বভাব দেখলেই বুঝে নিতে পারবো। এখন আমি বিয়ে করতে যাচ্ছি, সেজন্য কোনোভাবেই যেন লেট না হয়, তা বুঝতে পারছিস। চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে গেলে তোমাকে আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দিব। এত সহজ নাকি? আগে বিয়ে তো হোক, তারপর তো বাকি কথা। তোকে তোকে মনে হচ্ছে বিয়েটা আমার নয়, বরং তোর। সত্যি কি তাই মনে হচ্ছে? তুই কিন্তু মার খাবি এখন। চিন্তা করো না, ভার্সিটি অফ আমার, সেজন্য 2 থেকে আড়াই মাস তো আছি এখানে। কি বলিস? তাহলে তো অনেক দিন মজা হবে। তা আর বলতে। ভাই, আমার তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। সবাই তো ভাবছে আমি লেট করতেছি, কিন্তু কেউ তো জানে না লেট হচ্ছে তোর কারণে। আমি বুঝতে পেরেছি, তোমার আর তর সইছে না। আচ্ছা চলো তাহলে। এইদিকে ওরা নিচে নামে। আকাশের বাবা মা তো আকাশকে ভালো করে কথা শুনিয়ে দেয় লেট করার কারণে। এদিকে আকাশ ওর বাবা মার কথার উপরে তেমন একটা কথা বলে না। কেননা আকাশ ওর বাবা মাকে অনেক ভালোবাসে আরো শ্রদ্ধা কর। কি করব, বাড়িতে আসার পরে তো ঘুমাতেও পারিনি, এসেই তো কাজে লেগে গেছি। আচ্ছা, এই নিয়ে গাড়িতে বসেও কথা বলতে পারবো। এখন চলো সবাই, কিছুক্ষণ লেট করলে তো দুপুরের খাবার বাসায় খেয়ে নিতে হবে। সেজন্য তো বলছি তোকে এখন থেকে তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা চলো, আমি গাড়ি ড্রাইভ করব আর তুই পিছনে পিছনে থাকবি। আর আমি আর তোর বাবা। গাড়ির কি অভাব আছে? যে কোনো একটাতে করে চলে আসো। এই বলে ওরা দুজনে একটা গাড়ি নিয়ে আসতে থাকে। অন্যদিকে কনের বাড়িতে কি কি হচ্ছে তা আপনাদের বলতে থাকি। বলার চেয়ে বরং আমরা কনের বাড়ি থেকে ঘুরে আসি। এদিকে বরকে বরণ করে নেওয়ার জন্য কনের ছোট বোন আর ওর কিছু বান্ধবী এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাড়ির বাকিরা তো নিজেদের কাজ করতে থাকে, বর আসছে না দেখে। বুঝলাম না, বর কখন আসবে? তা আমরা কি করে জানবো? তোর দুলাভাই, তোর নিজেরই তো খোঁজ নেওয়ার কথা। আমার কাছে তো নাম্বার বা কোনো কিছুই নেই। তোর বোনকে বল নাম্বার দেওয়ার জন্য। সেটাই কর, তাহলে জানতে পারবো বরের গাড়িতে কে কে আসছে। কেননা সে হিসেব করে তো আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে কি আপুকে একটা কল দেব? দিবি মানে? এখনই কল দে। ঠিক আছে, দিচ্ছি। ইরা তো ওর বোনকে কল দিতে থাকে। এদিকে ইরা কল দেওয়াতে বুঝতে পারছে না কেন দিচ্ছে কল, তাও কল রিসিভ করে। কিরে, তুই এখন কেন কল দিলি? উপরে এসে কথা বলে যেতে পারিস তো। গেট ছেড়ে এখন উপর আসা যাবে না। আসলে সমস্যা কি? গেট দিয়ে যদি বর চলে যায় তাহলে টাকা নেব কার কাছ থেকে? উফ, এখন কল কেন দিলি তা বল। আচ্ছা আপু, দুলাভাইয়ের সাথে আর কে কে আসছে? জানি না কে আসতেছে। তাহলে কি সবকিছু দুলাভাইকে খাওয়াবো নাকি? দেখ, তো দুলাভাই কিন্তু জাল খেতে পারে না, সে উল্টো পাল্টা কিছু করিস না। আমার বোনের দেখি বিয়ে না হতেই দরদ উতলিয়ে পড়তেছে। মার খাবে কিন্তু। আরে মজা করছিলাম, ভাইয়ার কোনো বন্ধু আসলে তাদের আগে খাওয়াবো। যাই করিস না, আমার হবু বরটাকে ছেড়ে দিস।
চিন্তা করো না, দুলাভাই বাদে বাকিদের আজকে ক্লাস নিব। এই বলে কল কেটে দেয়। এদিকে ইরার দুই বান্ধবী জিজ্ঞেস করেই যাচ্ছে কি বলল না বলল তা নিয়ে। আপু নিজেও কিছু জানে না কে আসবে দুলাভাইয়ের সাথে। কোন বোরিং মানুষ না আসলেই হয়। সেটা তো আমি চাই। ওই তো গাড়ি এসে গেছে। এদিকে আকাশ গাড়ি থেকে নেমে বাকিদের আগে ভিতরে পাঠিয়ে দেয়। এখন শুধু বাহিরে আকাশ আর আবির আছে। এদিকে ইরা আর বান্ধবীগুলো তাকিয়ে আছে, ওরও কোনো কথাই বলছে না গাড়ির ভিতরে। আচ্ছা, আমি যে তোমার ছোট ভাই এটা বিয়ান না জানে? ও জানলে সমস্যা কি? তাছাড়া আমার যে ছোট ভাই আছে তা ওদের পরিবার তো জানি না। মানে কি ভাইয়া? তুই তো দেশে থাকিস না, বিয়েতে যে তুই আসবি সেটাও কোনো শিওর ছিল না। সেজন্য বাবা মা কোনো কিছু বলেনি, ভেবেছিল তুই যখন আসবি তখন সবাইকে সারপ্রাইজ দিবে। উফ, তাহলে তো তোমরা আমার কাজটা সহজ করে দিলে। তোর মাথায় কি চলছে বলতো? শুনো, এখন আমরা গেটে এলে ওরা অনেক কথাই বলবে, তুমি কিন্তু একদম মনে কষ্ট নিও না। পাগল নাকি আমি? শালিরা দুলাভাইয়ের সাথে দুষ্টুমি তো করবেই। এখন চলো তাহলে নামি। আর হ্যাঁ, আমি যা বলবো তাই করবে। আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে, আর আমি না বললে তুমিও না বলবে। বুঝতে পেরেছি। এরপর আকাশ নিজের ইচ্ছে নিজের পোশাক একটু এলোমেলো করে বের হয়। তারপর গাড়ির দরজা খুলে নিলে আবির বের হয়। এদিকে আবিরকে দেখে ওরা ফুল আর বেলুন ফুটাতে থাকে। তারপর আবিরকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে। বাহ, দুলাভাই তো বেশ হ্যান্ডসাম। আগে পরিচয় থাকলে তো আমি বিয়ে করে নিতাম। এখন মানা করছে কে? মানে ঠিক বুঝলাম না। বলছি, যদি ভালো লেগে থাকে এখনই বলে দিতে পারেন, তাহলে আপনার সাথেই না হয় বিয়েটা দিয়ে দিব। কি বলেন? তার আগে আপনার পরিচয়টা কি তা বলেন। আমি হলাম ওনাদের বাসার ড্রাইভার। কি শেষমেশ জামাইয়ের হয়ে ওকালতি করতে এসেছে একজন সামান্য ড্রাইভার? কেন, ড্রাইভার কি মানুষ না? তা মানুষ, কিন্তু ওরা তো অনেক ছোট লোক। আর ইরা চৌধুরী কোনো ছোট লোকের সাথে কথা বলে না। তারপর আবিরকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে। আবির এবার চুপ থাকতে পারল না, কেননা ওর সামনে ওর আদরের ভাইকে কেউ এভাবে অপমান করবে তা কি করে মেনে নিবে। ইরা, তুমি কিন্তু ভুল করছো। দেখুন দুলা ভাই, আপনি এরকম একটা ড্রাইভারের হয়ে কিছু বলিয়েন না। যেখানে আপনার সাথে আপনার বন্ধুরা থাকবে সেখানে তা না করে ড্রাইভারকে সাথে রেখেছেন। আসলেই দুলাভাই কাজটা কিন্তু মোটেও ঠিক হলো না। তোমরা কি চাও আমি এখান থেকে বিয়ে না করে চলে যাই? আরে দুলা ভাই তো দেখি রেগে যাচ্ছে। আপনি সামান্য একটা ড্রাইভারের জন্য বিয়ে না করেই চলে যাবেন? যেতাম, কিন্তু ঈশার কথা ভেবে এখানে দাঁড়িয়ে আছি। যদি আমি আগে জানতাম তুমি মানুষকে মানুষ বলে মনে করো না, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। দেখলি তো ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার হবু দুলা ভাই আমাকে কতগুলো কথা শোনাচ্ছে। কি করবে বলুন? আপনি যে এতটা অহংকারী তা তো আগে বুঝতে পারিনি। আচ্ছা ভাইয়া, রাগ না করে মিষ্টি খেয়ে ভেতরে আসুন আর আমাদের পাওনা টাকা বুঝিয়ে দিন। তোমাদের থেকে আমি আবার কবে টাকা ধার নিলাম? এটা ধার না, গেটের টাকা দিতে হয় শালা আর শালিকাদের। এই নাও 10,000 টাকা। ভেবেছিলাম 50,000 টাকা দেব, কিন্তু তোমাদের ব্যবহারের জন্য 10,000 দিতে হচ্ছে, কিন্তু তাও দিলাম তোমাকে। আবার ভিক্ষা হিসেবেও ধরে নিতে পারেন। আপনাকে তো আমি পরে দেখে নিব। এদিকে বরকে ভিতরে নেওয়ার জন্য ইরার বাবা মা কাউকে দিয়ে লোক পাঠায়। সেজন্য ওরা আবিরকে মিষ্টি খাইয়ে বরং ভিতরে নিল। বরণ করে ভিতরে নিল। তারপর আবিরকে নিয়ে স্টেজে গেল। ওখানে আবির আকাশকে একসাথে বসে থাকতে দেখে ইরা তো হিংসায় ফেটে যাচ্ছে। এইদিকে কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে ইরা আর ওর বান্ধবীগুলো আসে ঈশার কাছে। আপু, আপু, এই আপু। উফ, এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? কি হয়েছে বলবি তো? তাহলে শোনো। এরপর ইরা সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পরে, আচ্ছা, তোর কি দরকার ছিল ছেলেটার সাথে খারাপ ব্যবহার করার? আপু তুমি দেখি বিয়ে হতে না হতেই পুরো চেঞ্জ হয়ে গেলে। ওই ছেলে ড্রাইভার হলেও আজকের দিনে মেহমান। এখন আবির তো মনে হয় রেগে আছে। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে দেখার পরে দেখবে সব রাগ একেবারে চলে যাবে। তাহলে তো ভালোই। ওই ড্রাইভারের বাচ্চাকে তো আমি দেখে নিব আজকেই। একটু পরে তো বাকি কাজ শুরু হবে। ওই ছেলে পদে পদে আমি হেনস্থা করব। আবার এমন কিছু করে বসিস না যার জন্য না
আবিরের পরিবারের কাছে আমাদের ছোট হতে হয়। আবিরের পরিবারকে লোকজন কতটা সম্মান করে তা তো তুই দেখলি। সেজন্য তোকে বললাম কথাটা। আমি তো দুলাভাইকে ছোট করব না, ছোট করব ওই ড্রাইভারকে। তারপর ড্রাইভার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সামান্য একটা ড্রাইভারকে এইরকমভাবে সাথে নিয়ে ঘুরতেছে। ওরা এরকমই, ছোট বড় সবাইকে সম্মান করে। আচ্ছা শোন, আমরা নিচে গেলাম, গেটে তো ঠিক মতো টাকা দেয়নি, সেই জন্য হাত ধোয়া থেকে শুরু করে জুতো চুরি পর্যন্ত বাকিগুলো করে নিতে হবে। সেখান থেকে তো আমাদের কিছুটা অর্থ নিতে হবে। আমাদের কি কম আছে যে তোকে ওখান থেকে নিতে হবে? এখান থেকে নেওয়ার মজাই একটা অন্যরকম ব্যাপার, যা তুই বুঝবি না। যা ইচ্ছে কর। এদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে বরের কাছে। কি ব্যাপার দুলাভাই, খিদে পেয়েছে নিশ্চয়ই? তা সবই যখন জানেন তখন এভাবে চুপ করে না থেকে পানি এনে দিলেও তো পারেন। গেটে তো টাকা ঠিক মতো দেওয়া হয়নি, সেজন্যই তো এখন তা দিন তো। আপনারা কি ফকির নাকি খালি টাকা টাকা করতেছেন? ওই ড্রাইভার, একদম মুখ সামলে কথা বলবি। এখানে কথা হচ্ছে শালিয়ার দুলাভাইয়ের সাথে, সেখানে তোর কি কথা? ইরা, তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার কি হই। তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারো না। সরি দুলাভাই, আসলে আমি আবার ছোট লোকদের দেখতে পারি না, কেন জানি ওদের দেখলে ঘৃণা লাগে। তা এখন কি জন্য এসেছো তা বলো। আপনাকে তো খেতে হবে, সেজন্য হাত ধোয়ার জন্য এসেছি। ঠিক আছে, হাত তো এমনি এমনি ধুয়ে দিব না। তাহলে? তার জন্য 2000 টাকা দিতে হবে। আপনার কথাবার্তা শুনে তো ফকির মনে হচ্ছে। ফকির তাও 5 টাকা 10 টাকা করে, কিন্তু আপনি তো একেবারে 1000 টাকার নিচে দাবি করেন না। দেখ ইরা, তোকে কিভাবে অপমান করলো। সত্যি, সামান্য একটা ড্রাইভার হয়ে তোকে যেভাবে অপমান করবে তা কি ভাবা যায়? ওদের কথা শুনে এবার ইরার রাগ তো আরো বেড়ে যায়। ওর দুলাভাই সামনে থাকা তো চুপ করে আছে, নয়তো ইরা যে কি জিনিস তা আপনারা গল্পের সাথে থাকলে ঠিকই বুঝতে পারবেন। সেজন্য ধৈর্য ধরে শুনতে থাকুন। এই, আপনাকে না বলেছি বেশি কথা বলতে না, তারপরও এত কথা বলছেন কেন? বরের সাথে তো আমি একা, তাছাড়া বাকিরা তো খাওয়া নিয়ে ব্যস্ত। তাহলে এখানে বসে না থেকে ওনাদের সাথে বসে খেয়ে নিলেই তো পারেন। হাত না ধুয়ে দিলে আমি খাবো কি করে? মানে কি? মানে হলো একটা শর্তে 2000 টাকা দিব। কি শর্ত? ওনাদের বরের সাথে সাথে আমার হাতও ধুয়ে দিতে হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর ভাগ্য ভালো ভাইয়া তোর সাথে আছে, নয়তো এখনই তোকে বুঝিয়ে দিতাম এই ইরা চৌধুরী কি জিনিস। তবে আগে আমার হাত ধুয়ে দিতে হবে, তা তো দেখতেই পেলাম। এবার ভিতরের জিনিস দেখা বাকি। কথা বলার জন্য আসিনি ভাইয়া, আপনি হাত বাড়ান, আমি ধুয়ে দিচ্ছি হাত। আগে তুমি আকাশের হাত ধুয়ে দাও। কি বলছেন ভাইয়া, আপনাকে রেখে কিনা? যা বললাম তাই করো। এরপর কোনো উপায় না পেয়ে আকাশের হাত ধুয়ে দিতে থাকে। এতে আকাশও মজা করে ইরার হাত টিপে ধরে। এতে ইরা তো বিরক্ত হতে থাকে, কিন্তু ওর দুলাভাইয়ের কাছে থাকার কারণে কোনো কিছুই বলছে না, শুধু চুপচাপ সহ্য করে যাচ্ছে। এদিকে আকাশের হাত তো ধোয়া শেষ। এবার ইরা হাতে থাকা পানি টিস্যু দিয়ে পরিষ্কার করতে থাকে। আরে কি করছেন? টিস্যু ব্যবহার না করে আপনার ওড়না দিয়ে তো পরিষ্কার করে দিতে পারেন, তাহলে আরো 1000 টাকা বাড়িয়ে দিব। এদিকে তানু আর রিমো ইশারা করে তাই করতে বলে, কেননা বাড়তি টাকা পাচ্ছে সেজন্য। তাই ইরা ওড়না দিয়ে হাত পরিষ্কার করে দিয়ে যেই সামনে যাবে আকাশ ওড়নায় টান দেয়। এতে ইরা সরাসরি আকাশের কোলে এসে বসে পড়ে। আর হঠাৎ করে কোলে বসাতে আকাশ পিছনে পড়ে যায়, আর ইরাও আকাশের বুকে এসে পড়ে। তা দেখে বাকিরা তো অবাক হয়। এইদিকে তানু আর রিমো এসে ইরাকে আকাশের বুকের উপর থেকে টেনে উঠায়। হাই হাই, এটা কি করলেন? আমি কি করলাম মানে? এই যে, আমি শুধু ওড়না দিয়ে হাতের পানিগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য বললাম, আপনি তো আমাকে টেনে এরকম করলেন। আমি কখন করলাম? এই যে, ওড়না দিয়ে হাত পরিষ্কার করার জন্য 1000 টাকা বাড়িয়ে দিব বলেছি, সেজন্য ভেবেছেন কোলে বসে গেলে হয়তো আরও কিছু টাকা বাড়িয়ে দিব, সেজন্য বসে গেলেন। এই কথা শুনে ইরার বান্ধবীগুলো যতটা না অপমান হলো, এরা আরো বেশি অপমান হলো। সেজন্য রাগের কারণে ইরার মুখটা কিছুটা লাল হয়ে আছে। দেখুন, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আর ভাইয়া, আপনি কেন আপনার ড্রাইভারকে কিছু বলছেন না? ওনাকে তো আমি পরে দেখে নিব, আগে ভাইয়ার হাত ধুয়ে ওনাকে খেতে দেই। এদিকে আবিরের হাত ধোয়াতে যাবে, সেখানেও আকাশ বাধা দেয়। দেখুন, উনি এখন বিয়ে করেছে, সেজন্য বাহিরের কোনো মেয়ে
ওনার হাত ধরতে পারে না, বিশেষ করে আপনি তো ভুলেও না। সেজন্য আমি ওর হাত ধুয়ে দিব। আর এই নিন 4,000 টাকা, কোলে বসার জন্য আরও 1,000 টাকা বাড়িয়ে দিলাম। এদিকে ইরা টাকাগুলো দেখে অনেক অপমান বোধ করলো, কিন্তু তাও ইরার অহংকার কমলো না। সেজন্য টাকাগুলো হাতে নিয়ে আকাশের মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে ইরার বান্ধবীগুলো পিছনে পিছনে আসতে থাকে। এইদিকে ঈশার কাছে আসতে ইরার এমন মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। সেজন্য জিজ্ঞেস করতে ইরা অনেক চেঁচিয়ে ওঠে। এভাবে না চেয়ে কিছু তো বল। এরপর তানু, রিমা আর ইরা মিলে ঈশাকে সবটা বলতে থাকে। সবটা শুনে এবার ঈশা নিজেও অনেকটা রেগে যায়। আবিরের সামনে তোকে এত কিছু বলল, কিন্তু আবির কোনো কথাই বলেনি। দুলাভাই তো ওই ছেলের হয়েই কথা বলেছে। ওই ছেলে আমাকে যতটা অপমান করেছে এর চেয়ে বেশি অপমান আমি ওকে করব। আচ্ছা, আজকে তুই আমার সাথে যাবি? আমি আসলে বাসায় বাবা মা। ওই ছেলে তো ড্রাইভার, তাই না? ওকে আমি এতটা জ্বালাবো যে ওকে আমি ওই বাড়ি থেকে যে কোনোভাবেই বের করব। কত বড় সাহস আমার ছোট বোনকে অপমান করে, তাও আমারই হাজবেন্ডের সামনে। কি কাজ? আমি তোর সাথে কয়েকদিন থাকি, তাহলে ওকে জ্বালাতে পারবো বেশি করে। তুই বাবা মাকে একটু ম্যানেজ করে নিস। তুই কোনো চিন্তাই করিস না, আমি ওই ছেলের জীবন নরক বানিয়ে ছাড়বো। তুই শুধু দেখবি ওদের পরিবারের বাকিরা যেন এইসব সম্পর্কে না জানতে পারে। তুমি কিছু চিন্তা করো না। একটা কাজ করো, তোর দুলাভাইকে খেতে দে। এতক্ষণে তো এই ফাজিল ছেলেটার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। তোরা তাহলে আমার সাথে বসে পড়, একসাথে আমরা খেয়ে নেই তাহলে। ঠিক আছে, চল আপু। এইদিকে এরা খেতে শুরু করে। অন্যদিকে মেহমান তো এসে খেয়ে মোটামুটি অনেকে চলেও গিয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন ঈশাও কি ইরার মতো অহংকারী। আসলে ঈশা মোটেও অহংকারী না, কিন্তু ইরার সাথে যা যা হয়েছে তার জন্য ঈশাকে এরকম ডিসিশন নিতে বাধ্য হলো। অন্যদিকে আচ্ছা ভাইয়া, তুমি আমার কথাই মনে কষ্ট পাওনি তো? আমি কেন কষ্ট পাবো? তাহলে চুপ করে আছো যে? এরকমটা কেন করবে? একটু আগে যা হলো তা নিয়ে তো এতক্ষণে অনেক কিছু হয়েও যাবে। তাছাড়া ভাইয়া, তুমি কিন্তু সাবধানে থেকো, বলা তো যায় না তোমার উপরে না হামলা করে বসে। আচ্ছা, এখন কথা না বলে খাওয়া শেষ করো। এদিকে খাওয়া শেষ করে বসে আছে, তখন ইরা এক বাটি দই নিয়ে আসে আবিরের জন্য, যা আবির খেয়ে নেয়। এরপর আরেকটা বাটিতে দই আনে আকাশের জন্য। এদিকে খুশির টালায় আকাশ তো সবটা খেয়ে নেয়। সেজন্য ইরা আর ওর বান্ধবীগুলো বাবা, হাসতে এসব থাকে। কথা এদিকে আকাশ কেউ বা কি আবির এখন কিছু বলে? বুঝতে পারছে না। 3 মিনিট পরেই টের পাবেন। এদিকে একটু পরেই আকাশের ওয়াশরুমে চাপ দেয়, সেজন্য ওইদিকে চলে যায়। এদিকে আকাশ একবার বের হয়ে আবার ঢুকে, এভাবে চলতে থাকে। এদিকে অনুষ্ঠানের বাকি কাজ সেরে নেয়। এদিকে আব্বু, ও তো ওয়াশরুমে গেছে। আচ্ছা, আমাকে আমরা বলে যাবো দেবো। কখন? এই তো বিয়ান, আমি এখানে। ঈশাকে একসাথে নিয়ে যান। ঠিক আছে, সাবধানে যাবেন। পৌঁছে কল আচ্ছা, দিয়ে শোনো, জানিয়ে দিবেন। আমি তো তোমার আর বাসায় আমার এসে মেয়েটাকে ভোর হয়ে দেখে শুনে যাবো। রাখবেন। কোনো অপরাধ করলে বা ভুল করলে সরাসরি আমাকে জানাবেন। তোমরা যেভাবে দুষ্টামি করছো আল্লাহ জানে, ওই বাড়িতে না জানি কি করে বেড়াবে। জি, অবশ্যই আসবো। এদিকে আকাশের বাবা মা তো চলে যায়। এদিকে আকাশের অবস্থা খারাপ, সেজন্য বাকি অনুষ্ঠান দেখার আর সুযোগ হলো না। এদিকে শেষ পর্যায়ে আকাশের কি জন্য হয়েছে? বারবার শুধু ওয়াশরুমে যাচ্ছে, ওর জন্যই তো লেট হচ্ছে। ফোন। আচ্ছা শোনো, আমি তো তোমার বাসায় এসে ভোর হয়ে যাব, তাই বলছিলাম কি আমি ইরাকেও সাথে করে নিয়ে যাব কি? আরে, এটা বলার কি আছে, নিয়ে চলো তাহলে। আমার তো তাই এইদিকে মনে হচ্ছে। অনেকটা সময় পরে আকাশ নিজেকে কোনোভাবে ঠিক তো করে নাই। কি হয়েছে তোর? এতবার কেন বাইরে যেতে হচ্ছে? দুলাভাই মনে হচ্ছে খাবার একটু বেশি হয়ে গেছে, সেজন্য বারবার যেতে হচ্ছে। আমার মোটেও তা মনে হচ্ছে না। তা আকাশ, কি হয়েছে রে? আর বলো না, এরা দইয়ের সাথে কি যেন মিশিয়ে খাইয়ে দিয়েছে, সেজন্য আমাকে বারবার যেতে হচ্ছে। কই, আমরা তো কোনো কিছুই খাওয়াইনি। তা এখন কি ঠিক আছিস? ঠিক আছি। তাহলে চল এবার বাসায় যাই। এরপর ওরা গাড়িতে এসে বসে। এদিকে আকাশ তো ড্রাইভিং সিটে বসে আছে, পিছনে আবির আর ঈশা। এইদিকে ঈশা পিছনে বসতে যাবে তখনই ইরা, তুই সামনে এসে বস। কি বলছো আপু তুমি? আমি ওই ড্রাইভারের সাথে বসবো? মাত্র কিছু সময়ই তো বসবি।
ঠিক আছে। এদিকে ইরা তো সামনে এসে বসে। এদিকে পুরো রাস্তায় আকাশ বকবক করতে আসে, কেননা আকাশের কল আসে। আর ও একদম ভিন্ন ভাষায় কথা বলছিল, যা ইরা ঈশা কেউই বুঝতে পারেনি। এদিকে ইরা তো বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি তোর এই ফালতু বকবক বন্ধ করবি? এক্সকিউজ মি, ফালতু বকবক মানে? এসব কোন দেশের ভাষা? যে দেশের ভাষাই হোক তাতে আপনার কি? চুপচাপ বসে থাকুন আর আমাকে কথা বলতে দিন। কথার সাথে সাথে গাড়ি একটু সাবধানে চালাবেন। যেভাবে চালাচ্ছেন গাড়ি, এভাবে তো হসপিটালে যেতে হবে। সমস্যা কি? আমাদের নিজস্ব হসপিটাল আছে, ওখানে নিয়ে যাব। যত সব ফালতু লোক। এদিকে আকাশ বর আর বউকে নিয়ে বাসায় এইদিকে আকাশ বর আর বউকে নিয়ে তো বাসায় আসে। এদিকে ওখানের বাকি কাজগুলো সেরে নেয় আকাশের বাবা মা। আকাশ রেস্ট করার জন্য ওর রুমে এসে শুয়ে পড়ে। আবির, ঈশা আর ইরাকে নিয়ে ওর রুমে আসে। ওয়াও, দুলা ভাই, এটা কি আপনার রুম ছিল? রুম ছিল কি? এটা তো আমারই রুম। এখন তোমার বোন যখন এসেছে তখন আমাদের রুম হয়েছে। কিন্তু আপু, আমি ঘুমাবো কোথায়? পাশের রুমে ঘুমিয়ে পড়ো। সেটাই করি আমি। আচ্ছা যা তাহলে। বেস্ট অফ লাক। এদিকে রুমে অন্ধকার থাকায় ইরা এসে তো ঘুমায় পড়ে। এদিকে সকালবেলা ইরার যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে নিচে। এখানে আরেকটা ঘটনা আছে, যার রহস্য আপনাদের পরে জানানো হবে। কেননা এখন যখন বলে দিই সবটা, তাহলে অনেক কিছু জেনে যাবেন আপনারা। সেজন্য এই একটা রাতের ঘটনা আপনাদের থেকে লুকিয়ে রাখলাম। যখন দরকার পড়বে তখনই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এদিকে সকালবেলায় নাস্তার টেবিলে না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না। এখন থেকে নিজের বাড়ি মনে করবে আর এইভাবেই থাকবে। তাই ইরা, তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমার তো কোনো অসুবিধা হয়নি, তবে মনে হয়েছিল রাতে আমার পাশে কেউ ছিল। মানে? কে ছিল? কেউ না, মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম। ঠিক আছে, এখন নাস্তা করে নে। দুলা ভাইকে দেখছি না, উনি কোথায়? ও তো আকাশের সাথে বাজারে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এদিকে ইরা কিছু বলতে যাবে, তখন ঈশা ইরার কানে কিছু একটা বলে, যার জন্য ইরা কোনো কথা বলেনি। আর এদিকে ব্যাপারটা আকাশের বাবা মা লক্ষ্য করে, তারাও কোনো কিছু বলেনি। এদিকে কিছুক্ষণ পরে বাকি আত্মীয় স্বজন আসতে শুরু করে, আর ওদের সাথে ইরার বান্ধবীগুলোও এসেছে। এরা ওদের দেখেই কথা বলতে থাকে। কিরে, সে ড্রাইভারটা কই? সকালে দুলা ভাইকে নিয়ে কোথায় যে গেল, এখন পর্যন্ত ফেরার কোনো নাম নেই। তা কল দিয়ে দেখ। আপু তো অনেকবার কল দিল, বললো দুপুরের মধ্যে চলে আসবে। তাহলে চল আমরা একটা রুমে এসে গল্প করি। তাহলে চল উপরে। আপুর রুমের পাশে একটা রুম আছে, ওই রুমটা অনেক সুন্দর আর গোছানো। চল তাহলে ওখানে আমরা আড্ডা দিই। এদিকে ওরা তো চলে আসে। এদিকে আড্ডা দিতেই থাকে। তখন রিমো খেয়াল করে এই রুমে কোনো ছেলে থাকে, কেননা শ্যাম্পু যেটা আছে ওটা ছেলেদের। এটা তো কোনো ছেলের রুম মনে হচ্ছে। ছেলের রুম হবে কি করে? আমি তো গতকাল এই রুমে ছিলাম, ছেলে থাকলে তো বুঝতাম। সেটা কি? তা এখন প্ল্যান করি কিভাবে ওকে সাহায্য করব। সেটাই ভাবতে হবে। তবে একটা কথা। কি কথা? কোনোভাবে আপুর শ্বশুরবাড়ির লোকজনের সামনে কোনো কিছু বলা যাবে না। সেই জন্য যাই করতে হবে আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে। চিন্তা করিস না বান্ধবী, হয়ে যাবে। এদিকে ওরা তো আলাপ করতে থাকে। এদিকে আকাশ আর আবির তো ফিরে আসে। বেশি লেট করাতে আকাশের আম্মা আবির আর আকাশকে ভালো করে বকা দিতে থাকে। এদিকে ভাইয়া তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি আসিস। আকাশের রুমে একটা বড় বারান্দা আছে, যেখানে আকাশ প্রতিদিন সকালে এক্সারসাইজ করে। ওই রুমে বসে ইরা ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে থাকে। এদিকে আকাশ যে রুমে আসে তা ওরা খেয়াল করেনি কোনো না বারান্দায়, কেননা বারান্দার ওখানে একটা গ্লাস আছে, সেজন্য বারান্দা থেকে রুমের ভিতরটা দেখা যায় না। তাছাড়া আকাশ নিজেও তেমন কিছু খেয়াল না করে গোসল শেষ করে বের হয়। এইদিকে দোস্ত, একটু কফি খেতে পারলে ভালো হতো রে। একটু কফির ব্যবস্থা করে দিতে পারবি? তোদের মধ্যে একজন এসে নিচ থেকে নিয়ে আয়। আমাদের কেউ চিনে নাকি? তুই গিয়ে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এই বলে বারান্দায় থেকে রুমে ঢোকার সময় সামনে কাউকে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা তো চিৎকার করে ওঠে, কিন্তু রুম সাউন্ড প্রুফ হওয়াতে কোনো চিৎকারই বাইরে এলো না। ইরা তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। এই ছোট লোকের বাচ্চা, তুই এই রুমে কি করিস? আমি এই রুমে কি করছি তা আপনার না জানলেও চলবে, কিন্তু আপনার কি কাজ এই রুমে তা বলেন। তোর কারণ কি তোকে বলতে হবে? এক্ষুনি বেরিয়ে যায় রুম থেকে, আর আমাদের জন্য 3 কাপ কফি নিয়ে আয়। 10 মিনিট অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি।
তাহলে কি কফির জন্য আমরা এখন আধা ঘন্টা অপেক্ষা করব নাকি? কফি সবসময় বানানোই থাকে, শুধু আমি রেডি হয়ে নিচে নেমেই নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে আসবি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে, এসে ওর মাকে বলে 4 কাপ কফি নিয়ে রুমে আসতে। 3 কাপ ওদের দেয় আর 1 কাপ আকাশ নিজেই বিছানায় শুয়ে শুয়ে খেতে থাকে। এদিকে আকাশ যে এখনো রুমে আছে তা কিন্তু এখনো ওরা জানে না। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথা শেষ করে ইরা ওর বান্ধবীদেরকে নিয়ে যখন রুমে আসে, আকাশকে এভাবে দেখে, তখন ইরা রাগ তো বেড়ে যায়। দৌড়ে এসে বিছানার চাদর টেনে আকাশকে নিচে ফেলে দেয়। কি করছেন এইসব? চোখে কি কম দেখিস তুই? সেজন্যই তো প্রশ্ন করেছি আমি, কি করছেন এইগুলো? অল্পের জন্য কফি বিছানায় বা আমার উপরেও পড়ে যেতে পারতো। তোর উপরে পড়লেও আমার কিছু যায় আসে না। তার আগে এটা বল, এই বিছানায় শুয়ে থাকার সাহস হলো কি করে? এখানে সাহসের কি আছে? এত সাহস তুই পেলি কি করে? একটা কাজ কর, তোরা আপুকে শুধু ডেকে নিয়ে আয়, বাকিটা আমি দেখতেছি। তুই একটু অপেক্ষা কর, আমি ডেকে নিয়ে আসতেছি। এইদিকে তানু তো নিচে আসে, অন্যদিকে এরা আকাশের সাথে যা তা ব্যবহার করতে থাকে। এইদিকে চুপচাপ শুনে যাচ্ছে, কোনো কথাই বলছে না। কিন্তু যখনই আকাশের বাবা মা তুলে কথা বলে, তখন চুপ করে থাকতে পারলো না, সাথে সাথে ইরার মুখে একটা থাপ্পড় দেয়। এতে ইরা তো আরো বেশি রেগে যায়। তোর সাহস কি করে হয় আমার মুখে থাপ্পড় মারার? আজকে তোকে আমি যে কি করব তা তুই নিজেও জানিস না। এই বলে ইরা ওর জুতো হাতে নেয়, জুতো দিয়ে মারতে যাবে আকাশ ইরার হাত ধরে ফেলে, আর উল্টো ওই জুতো দিয়ে ইরার মুখে আরেকটা বাড়ি দেয়। যা ঈশা রুমে এসে দেখে ফেলে। এরকম কিছু ঈশা দেখবে তা তো ভাবতেও পারেনি। সেজন্য আকাশের সামনে এসে 2টা থাপ্পড় দেয় আকাশকে। আকাশ চুপচাপ মেনে নিল, কেননা ঈশা আকাশের বড় ভাবি, তাই বড় ভাবির শরীরে হাত দেওয়া তো দূরের কথা, তাকে খারাপ ভাবেও কথা বলা ঠিক না। সেজন্য আকাশ চুপ করে আছে। এদিকে আকাশকে থাপ্পড় দেওয়াতে ওরা আরো বেশি খুশি হয়। তোর সাহস কি করে সামান্য একটা ড্রাইভার হয়ে আমারই বোনকে এরকম ভাবে মারার? দেখুন ভাবি, আপনি তো সবটা জানেন না, যদি জানতেন তাহলে এরকমটা বলবেন না। ও তাই নাকি? এখন কি তোর কাছে আমাকে কথা শিখতে হবে? আপু, এই বেটাকে এখনই উচিত শিক্ষা দিতে হবে, যেন তোমার আর আমার সাথে আর খারাপ ব্যবহার করতে না পারে। তানু আর রিমো, তোমরা বারান্দায় যাও, ওকে আমি আর ইশারা। এদিকে ওরা তো বারান্দায় যায়, এদিকে আকাশ দাঁড়িয়ে আছে, শুধু ঈশা ওর ভাবি বলে এতক্ষণ ধরে ওনার এইসব কথা শুনে যাচ্ছে। এইদিকে ঈশা তো আকাশকে আরো বেশি করে কথা শোনাতে থাকে। আকাশের তো বিশ্বাসই হচ্ছে না ওর ভাবির ব্যবহার এরকম খারাপ হতে পারে। ভাবি, আপনি দেখি আপনার বোনের থেকে কম না। কিসে কম না? আপনার বোন তো অহংকারের জন্য মাটিতে পা ফেলতেও পারছে না, আর আপনি দেখি ওর মতোই হয়েছেন। অবশ্যই হবে না, রক্ত তো একই। কথাটা শুনে ঈশা আরো 2টা থাপ্পড় দেয়, যা ইরা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, সাথে মজা নিতে থাকে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একটা ড্রাইভার হয়ে আমাকে নিয়ে কথা বলছিস? আমি তো চাকরি খেয়ে নিব। আমার চাকরি খেতে হলে আপনাকে আরো 10 বার জন্ম নিতে হবে। তাছাড়া একটা কথা বলি, আপনার এই ব্যবহারের জন্য অনেক পস্তাতে হবে আপনাকে। তাই নাকি? কথাটা ধরে নিন। এই বলে আকাশ তো চলে আসে। এদিকে ইরা আর ওর বোন তো অনেক খুশি হয়, কেননা ঈশা ওকে মেরেছে সেজন্য। আচ্ছা আপু, ওই ছেলেটা তোকে কেন মারলো না? আমি এই বাড়ির বউ না, সেজন্য আমার শরীরে হাত দেওয়ার আগে 10 বার ওকে ভাবতে হবে। তা তুমি ঠিক বলেছো, এখন চলো নিচে যাই। এইদিকে অনুষ্ঠানের বাকি কাজ শেষ হতে থাকে। এদিকে রাতের বেলায় আবির আর ঈশা শুয়ে আছে। তখনই তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তোমাদের যে ড্রাইভারটা আছে না? কোন ড্রাইভার? আরে বিয়েতে যে ছেলেটা ড্রাইভ করছিল। আকাশের কথা বলছো? তা কি করছে ও? কি করেনি তাই বলো। তুমি আবার রাগো কেন? তোমাদের ওই ড্রাইভার আমার আর ইরার সাথে যেসব বাজে ব্যবহার করেছে, তা তোমাকে আর কি বলবো। কি বলো? আকাশও যথেষ্ট মেয়েদের সম্মান করতে পারে, তাহলে শুধু শুধু তোমাদের কেন এরকম করবে? সেটা তো বুঝতে পারছি না। আজকে তো ইরার গায়ে হাতও তুলেছে। কি বলে? এত কিছু হয়ে গেল তা তুমি এখন বলছো? কি করব, ভেবেছিলাম ছেলেটা ভালো, কিন্তু এখন দেখতেছি ছেলেটা এই বাড়ির ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে চায়। সেজন্য তোমাকে বলে দিলাম, সারাক্ষণ দেখি তোমার সাথেই লেগে থাকে।
সেজন্য ভাবলাম তোমাকে জানাই গুলু। আচ্ছা, আমি সকালে দেখে নেব বাকিটা। ওকে, যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে বের করে দাও। এদিকে এবার আবিরের অনেক বেশি খারাপ লাগছে, কেননা ঈশা যা যা বলছে তার কোনো কিছুই তো আকাশের সাথে মিলে না। এদিকে আবির কি করবে না করবে তা ভেবে নাই। অন্যদিকে ইরা আকাশের রুমে আজকেও শুয়ে আছে। আকাশ ছাদে ছিল বলে নিচে আসতে লেট করে। বিছানায় ইরাকে দেখে কোনো কিছু বলেনি, সেজন্য আবারও ছাদে চলে আসে। এসে কারোর সাথে কথা বলতে থাকে ভিডিও কলে। অন্যদিকে ইরাও ছাদে আসে। এসে আকাশকে দেখতে পাই গ্রুপ কলে কথা বলছে, সেজন্য পাশ থেকে দেখতে থাকে। মোটামুটি 6 জন আছে ভিডিও কলে, আর তার মধ্যে 5 জনই আছে মেয়ে। তা দেখে ইরা তো একটু বেশি অবাক হয়। কি ব্যাপার, এই ড্রাইভার আবার খাদের কথা বলছে, তাও এটা আবার কিরকম ভাষায়? তাছাড়া মেয়েগুলোর তো দেখে বিদেশিনীই মনে হচ্ছে। দিকে আকাশ তো নিজের মতো কথা বলতে থাকে। ইরা যে এসেছে তা তো আকাশ খেয়াল করেনি। এইদিকে ইরা কোনো কিছু না বলে চলে আসে রুমে, এসেই ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আবির ঘুম থেকে উঠে আকাশের রুমে এসে দেখে ওখানে ইরা ঘুমোচ্ছে। ইরাকে ঘুমোতে দেখে অবাক হয়। কি ব্যাপার, এখানে যদি ইরা ঘুমাচ্ছে তাহলে আকাশ কোথায়? ও কি রাতে বাসায় ছিল না, নাকি ছাদে? একবার ছাদে এসে দেখে যায়। আবির সেজন্য ছাদে যায়। আসলে আকাশ আর আবির ছাদে অনেক আড্ডা দিত আগে থেকেই, সেজন্য কোনো কিছু না ভেবেই ছাদে এসে দেখে আকাশ এখনো শুয়ে আছে। এভাবে আকাশকে দেখে অবাক হয়, সেজন্য ওকে ডেকে তোলে। কিন্তু রাতে ঘুম হয়নি বলে আকাশের চোখগুলো লাল হয়ে আছে, যা আবির বুঝতে পারে। কিরে, তুই এভাবে ছাদে কেন শুয়ে আছিস? কি করব, তোমার শালি আমার রুমটাকে দখল করে রেখেছে, সেজন্য ছাদে চলে এসেছি। তাছাড়া ভাইয়া আমি 2-3 দিনের মধ্যে চলে যাব। মানে কি, তুই না বললি 2 মাস থাকবি? যেখানে তুই এখন বলছিস 2-3 দিন পরে চলে যাবি। কি করব বলো, যেভাবে ভাবি আর ওনার বোন আমার সাথে শুরু করেছে, এতে এই বাসায় থাকবো কি করে? আমি চলে যাব এখান থেকে। ঈশা তো বললো তুই নাকি ইরা শরীরে হাত তুলেছিস, আরো কত কি বললো। ভাইয়া আমি ইচ্ছে করে তুলি নাই, তুলতে বাধ্য হয়েছি। তাছাড়া তুমি তো জানো আমি মেয়েদের শরীরে এমনি এমনি হাত তুলি না। সেটা তো আমি জানি। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় আমাকে সবগুলো ঘটনা একটু খুলে বলতো। তুমি আবার সবটা শুনে আবার ঝামেলা করো না। কিছুই করব না, তুই শুধু বল। আগে বলো, তুমি ভাবিকে এই নিয়ে কিছু বলবে না? ও তো আমাকে অনেক কথাই বলছে। এখন আমি তোর মুখ থেকে সত্যিটা জানতে চাই। আকাশ এরপর সবগুলো কথা আবিরকে বলতে থাকে। সব শুনে এবার আবির নিজেই তো রেগে যায়। কি, ওদের 2 বোনের এত সাহস হয় কি করে তোকে এরকম বাজেভাবে কথা বলার? তা মা বাবা পর্যন্ত ছাড় দেয়নি? বাদ দাও ভাইয়া, তাছাড়া ওরা তো জানে না আমরা 2 ভাই। ওরা তো আমাকে আলাদা ভেবে এইগুলো বলেছে। তাছাড়া ইরা মেয়েটা অহংকারী অনেক, কেননা ও নাকি দেশের বাহিরে থাকে। কিন্তু ভাবিও যে এরকম হবে আমি তো তা ভাবতেও পারিনি। ইরা দেশের বাইরে থাকে, তা তুই কিভাবে জানিস? সে অনেক কাহিনী ভাইয়া, তা তোমাকে অন্য একটা সময় বলবো। কিন্তু ভাবি ও যদি এরকম হয় হীরার মতো, তাহলে তো সংসারে ঝামেলা শুরু হবে। তা তো বুঝতে পারছি, কিন্তু তুই কি ইরাকে চিনিস? না তো। তাহলে তুই কি করে বুঝলি ইরা দেশের বাইরে থাকে? তুমি ভাবিকে জিজ্ঞেস করে নিও। আমি এখন নিচে গেলাম, তবে একটা কথা, ভাবিকে জানতে দিও না কথাগুলো। তবে আমি যদি ভুল না করি, ভাবি আর ওনার বোন মিলে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছে। তুই যদি সবটা জানিস তাহলে আমি ওদের উল্টো বের করে দেব। না ভাইয়া, বাবা মা অনেক ঈশা ভাবিকে অনেক পছন্দ করে, তোমার সাথে বিয়ে দিয়েছে। যদি তুমি এরকম কিছু করো তাহলে ওনারা তো অনেক বেশি কষ্ট পাবে। সেজন্য তুমি কোনো কিছু বলতে যেও না। ঠিক আছে, বললাম না, কিন্তু তোকে যে এরকমভাবে অপমান করছে তার বেলায়? যখন ভাবি সত্যিটা জানতে পারবে তখন এমনিতে সব ঠিক হয়ে যাবে। তবে ভাবি যদি ইরার মতো হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আমি এসার ব্যাপারটা মাথায় রাখবো, আর ইরাকে আমি আজকেই বের করে দেব। না থাক, শুধু শুধু ভাবির মনে কষ্ট দিতে যেও না। তাছাড়া আমি এখানে আছি কয়েকটা মাস, এই কয়েকটা মাসের জন্য আমি চাই না এরকম কোনো ঝামেলার সৃষ্টি হোক। আচ্ছা, আমি নিচে গেলাম, তুইও ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার খাবি। আমি তোকে নিয়ে একটু বের হব, সাথে ঈশাও যাবে। ভাবি কেন যাবে? মনে হয় ওর জন্য শপিং করবে। ঠিক আছে, নিচে গেলাম আমি। তবে একটা কথা, ওরা যা বলার বলুক, আমাকে
তাও তুমি ওদের কাছে আমার পরিচয় দিও না। এটা কোনো কথা? কথা মনে থাকে যেন। ঠিক আছে, এখন নিচে নাম। একটু পরেই ওরা নিচে নামে। কিছুক্ষণের মধ্যে আকাশ রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দরজা খুলে তখন ভিতরে ইরাকে দেখে চিৎকার করে ওঠে। ইরাও চিৎকার করে ওঠে, সেজন্য তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। এদিকে এরা 5 মিনিট একটা টাওয়াল পরে বের হয়। আসলে যাদের পার্সোনাল রুম আছে তারা বেশিরভাগই টাওয়াল নিয়ে ওয়াশরুমে যায়, আবার গোসল শেষে টাওয়াল পরে বের হয় আর রুমেই জামা পরে। আবার অনেকে তা করে না, সেজন্য 2 ভাগে বলে দিলাম। নয়তো এই কথা নিয়েও অনেককে কথা উঠে নয়তো এই কথা নিয়েও অনেক কথা উঠে যাবে। এরা তো বের হয়ে অনেক রাগ দেখায়। তোর সাহস কি করে হলো আমাকে ওইভাবে দেখার? আশ্চর্য, আমি কি জানতাম না কি ভিতরে আপনি ছিলেন? তুই এই সময়ে এই রুমে কেন এলি? আমি তো এসেছি ফ্রেশ হতে, কিন্তু আপনি দরজা বন্ধ না করে গোসল করলে যে কেউ তো আসবেই। যে কেউ আসবে মানে কি? এই রুমে তো কেউ আসেও না তুই ছাড়া। তাছাড়া মানুষও তো অল্প কয়েকজন, তাহলে কিভাবে কি তা বল আগে আমায়। এই রুমে আমি থাকি, সেজন্য আমার প্রয়োজনে আমাকে তো আসতেই হবে। কি তোর মতো ফকিনি থাকে এই রুমে? থাকে। এখন আমি ভিতরে যাচ্ছি গোসলে, ততক্ষণে আপনি জামা নেড়ে নিন। আকাশের কথা ইরা নিজের দিকে তাকিয়ে অবাক হয়, কেননা ইরা যে টাওয়াল পরেছিল এতক্ষণ ধরে তা ভুলেই গিয়েছে ঝগড়ার কারণে। সেজন্য একটু হাসি দিয়ে ভিতরে ঢুকতে যাবে, আকাশকে বাধা দিয়ে আটকে দেয়। কি ব্যাপার, সমস্যা কি? ভেতরে আমার কিছু জিনিস আছে, আমি সেগুলো নিয়ে আসি তারপর। ঠিক আছে, যান তাহলে। ইরা ভিতরে এসে ওর জিনিসগুলো নিয়ে নেয়। এদিকে আকাশ গোসল করে, অন্যদিকে ইরা রেডি হয়ে নেয়। তবে ইরা অনেক রেগে আছে। এদিকে ঈশা আসে ইরাকে ডাকার জন্য। ইরা, ইরা কোথায় তুই? এই তো আপু, আমি রুমে আছি। নিচে আয়, নাস্তা খাবি। দুলাভাই কি নিচে আছে? আছে। কি ব্যাপার, তুই রেগে আছিস কেন? আর ওয়াশরুমে কে? কেন আবার? ড্রাইভারটা ছেলেটা আছে। কি? ওই ছেলের এত বড় সাহস? কি করে হয় এই রুমের ওয়াশরুম ইউজ করার? আপু, ওই ছেলে নাকি এই রুমে থাকে। কি? ওই ছেলেকে এই রুমে থাকে, তাও এত দামি একটা রুমে? সেটাই তো। ঠিক আছে, চল তুই আমার সাথে। ওকে তো আমি এই বাসা থেকে বের করব, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাতে তো এই রুমে আসে না, তাই না? না আপু, রাতে তো আসে না। আচ্ছা, এখন চল। তাছাড়া তোমার ভাইয়াকে নিয়ে শপিং যাব, তুইও যাবি আমার সাথে? আমি এসে কি করব আপু? কি করবি মানে? আমিও যাব, সেখানে তুই একা একা বাসায় থেকে কি করবি? কি করব মানে? এই ড্রাইভারকে মজা বোঝাবো। ওই ড্রাইভার, ও তো আমাদের সাথে যাবে। তাহলে যাব তোমাদের সাথে। কিছুক্ষণ পরে আকাশও এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে যায়, সাথে আবিরও ছিল। আকাশের বাবা তো অফিসে চলে গেছে আর ওর মা তো হয়তো রুমে আছে। আকাশকে এভাবে বসতে দেখে এরা কিছু বলতে যাবে, তখনই ঈশা ইশারা করে, কেননা আবির তখন চলে এসেছে। ওর সামনে তো কিছু বলতে পারবে না, সেজন্য চুপ করে। আর ভিতরে ভিতরে ইরা আর ঈশা তো ফেটে যাচ্ছে। ভাবি, ওই বাটিটা দাও তো। আকাশের কথা শুনেও ঈশা না শোনার ভান ধরে আছে। কয়েকটা বার বলার পরেও ঈশা কোনো কিছুই করেনি, সেজন্য। কি ব্যাপার ঈশা, আকাশ তোমার কাছে বাড়ি চাচ্ছে, তুমি ওকে না দিয়ে খেতেই আসো? তুমি কি চাও আমি নিজের খাওয়া অফ করে দিয়ে ওকে বাটি দেই? বাটি তো তোমার কয়েকটা সেকেন্ড লাগবে, এতে তো সমস্যা হওয়ার কথা না। আবিরের কথা শুনে ঈশা অনেকটা বিরক্ত হয়ে যায়, তাও বাটিটা আকাশের দিকে এগিয়ে দেয়। বাটি নিয়ে আকাশ খেতে থাকে। এইদিকে ইরা আর ঈশা তো আকাশের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় ও কোনো অপরাধ করে ফেলেছে। তাও খাওয়া শেষ হলে ওরা বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্যে। ওরা যে শপিং মলে যাচ্ছে ওই শপিং মল আকাশদেরই, তবে তাও 3 জনের শেয়ার আছে, কেননা ওটা তৈরি করতে প্রায় 150 কোটি খরচ হয়েছে। সেজন্য ওনারা শেয়ার নিয়ে এই মলটা বানায়। আমি গাড়ি পার্কিং করে আসতেছি। তাড়াতাড়ি আসিস, আমি ওদের নিয়ে চাচার দোকানে থাকবো, তুই এখানে চলে আসিস। আচ্ছা ভাইয়া। এদিকে ওরা চলে আসে শাড়ির দোকানে। অন্যদিকে আকাশ নিজের কাজ শেষ করে চলে আসে। ওখানে আকাশকে দেখে চাচা অনেক খুশি হয়, কেননা আকাশকে উনি 7-8 মাস পর দেখতেছে, সেজন্য। আরে আকাশ, তুমি কখন এলে? এই তো ভাইয়ার বিয়ে হয়েছে, সেজন্য না এসে কি পারি? তা এনারা? উনি ঈশা ভাবি আর উনি ভাবির ছোট বোন। তা ভাইয়া কোথায়?
আবির তো ওদের এখানে বসিয়ে রেখে কোথায় যেন গেল। বললে ওদের যা যা লাগবে তা যেন দিই, কিন্তু পরিচয় করিয়ে দিল না। দিলে তো এতক্ষণ ধরে ভালো ভালো শাড়ি দেখাতাম। তার মানে যে 4-5টা শাড়ি দেখিয়েছেন সেগুলো ভালো না? ভালোই, কিন্তু দাম কম, এই আর কি। কি এতক্ষণ ধরে আমাদের কম দামি শাড়ি দেখিয়েছেন? আমাদেরকে আরো বেশি দামি শাড়ি দেখান। এদিকে ওদের কথায় চাচার কিছুটা খারাপ লাগে, যা আকাশ বুঝতে বাকি রইল না। তাও কিছু বলেনি, শুধু চাচার কানে কিছু কথা বলে। ঠিক আছে। এরপর ওদের আরো দামি দামি শাড়ি দেখাতে থাকে। ওরা মোটামুটি এক একজনে 3-4টা করে শাড়ি পছন্দ করতে থাকে। এদিকে আবির নেই, তাই ঈশা একাই শাড়িগুলো ট্রায়াল দিতে থাকে। কিন্তু আবির কোথায় গেল এটাই তো আপনাদের প্রশ্ন। কিন্তু চিন্তা করবেন না, কিছুক্ষণ পরে দেখবেন আবিরও চলে এসেছে। এদিকে কিছুক্ষণ পরে ইরা যায় ট্রায়াল রুমে। তখন আকাশ, এদিকে আসো। জি চাচা, বলেন। ওদের ব্যবহার তোমাদের থেকে এত আলাদা কেন? আমি ঠিক বুঝতে পারিনি চাচা। ওদের কথা শুনে মনে হলো ওরা গরিবদের দেখতে পায় না। তাছাড়া ওদের মতো অহংকার যা বলার বাইরে। থাক চাচা, কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু এরা এরকম হলে তোমার পরিবারের সাথে মিশবে কি করে আর চলবে কি করে? চাচা, এইসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। ওনাদের কথা শুনে এরা সবটা শুনে নেয়, কিন্তু তাও ভালো করে শুনতে পারেনি। কিন্তু যতটুকু শুনেছে ততটুকুতেই এরা বুঝতে পারে যে ওদের নিয়ে কথা হচ্ছে। সেজন্য এরা ওখানে থেকে ঈশাকে কল দিয়ে সবটা শোনাতে থাকে, যা আকাশ আর চাচা বলতেছে। এদিকে আবিরকে আসতে দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আবির এইদিকে আসতেছে, তুই কোনো মনে ট্রায়াল রুমে আকাশকে ঢুকিয়ে চিৎকার কর, বাকিটা আমি দেখতেছি। ওয়াও, ভাইয়ার সামনে এরকম একটা কাহিনী হলে তো ওকে এমনিতেই বের করে দিবে। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে কাজের কাজটা কর। ঠিক আছে আপু। এদিকে আবিরও আসে ওখানে আবিরকে দেখে। কি ব্যাপার, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমি একটু অন্য দোকানে গিয়েছিলাম শার্ট প্যান্ট কিনতে। তা তোমাদের আর কতক্ষণ লাগবে? এই তো 20 মিনিট আমার হয়ে গেছে, সেগুলো বিল করতেছে। আর এরা ভিতরে গেল, ওর হয়ে গেলেই শেষ। তারপর কসমেটিক কিনতে হবে। তা আকাশকে দেখছি না? ও এতক্ষণ আমার সাথে ছিল, আমাকে দেখার পর চলে আসলাম। তা চাচা, সব কিছু ঠিকঠাকভাবে চলছে তো? বাসার সবাই কেমন আছে? ও এতক্ষণ আমার সাথে ছিল, তোমাকে দেখার পর চলে আসলাম। জি অবশ্যই। চাচা বিল রেডি করতেছে, তখনই চিৎকারের আওয়াজ শুনতে পায় চাচা, আবির আর ঈশা। দোকানে তখন কেউই ছিল না। চিৎকারের আওয়াজ শুনে আবির, ঈশা আর ওর চাচা ওখানে এসে দেখে ট্রায়াল রুমের দরজার ভিতর থেকে বন্ধ আর ইরা ভিতর থেকে চিৎকার করছে। এইদিকে আবির সহ বাকিরা দরজাটা খুলে দেয়। কিন্তু ভিতরে আকাশকে দেখে আবির একটু অবাক হলো না। এরা তো কান্না করেই চলেছে। কি হয়েছে বোন, তুই এভাবে কাঁদছিস কেন? আর এই ড্রাইভারের বাচ্চা ভিতরে কেন? আপু, ওর দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে আমার, দেখেছেন তুলা ভাই আমার নামে কতটা অপবাদ দিচ্ছে। আবির, তুমি কি এখন এই ড্রাইভারকে তাড়াবে না? অল্পের জন্য তো আমার বোনের সর্বনাশ হয়ে যেত। এই আপনি মিথ্যে কেন বলছেন? আমি কখন ভিতরে এলাম জোর করে? আপনি নিজেই তো বলেছেন ভিতরে ছিটকানি আটকে গেছে, সেজন্য দরজা বন্ধ হচ্ছে না। আমি যেন এসে ঠিক করে দেই। আমি ভিতরে আসার পরেই তো ছিটকানি আটকে দিয়ে আপনি চেঁচানো শুরু করলেন। আচ্ছা তুমি ইরাকে নিয়ে এইদিকে যাও, আমি আকাশের সাথে আলাদা কথা বলবো। ঠিক আছে, যাচ্ছি। এদিকে ঈশা আর ইরা অন্যদিকে এসে কথা বলতে থাকে। এতক্ষণ এখানে কিছু একটা যে হয়েছে তা এখন ওদের দেখিয়ে বুঝে যাচ্ছে না, যা আবির আর আকাশ লক্ষ্য করে। আচ্ছা আকাশ ইরা কেন এরকমটা করলো বলতো? তুমি তো জানো ওরা দুজনেই আমাকে সহ্য করতে পারে না। আমি ড্রাইভার দেখে, আর এখানে এসে তো ওরা চাচার সাথেও খারাপ ব্যবহার করেছে। কি বলছে আমাকে একটু প্রথম থেকে বলতো। এরপর আকাশ বলতে শুরু করে। আকাশ আবিরকে যা যা বলেছে তা আপনারা করেছেন, সেজন্য নতুন করে আর বললাম না। কিন্তু আবির তো জানে না, সেজন্য ওই কথাগুলো কাল্পনিকভাবে আবিরকে বুঝিয়ে দিল। এরপর আকাশকে ট্রায়াল রুমে কিভাবে নিয়ে গেল সবকিছু বলতে থাকে। সবটা শোনার পরে আমি ঈশাকে বাসা থেকে বের করে দেব। না ভাইয়া, প্লিজ এরকমটা করো না। এরকম হলে আমি ওর সাথে সংসারই করব না। হয়তো আমার গরিব অবস্থান দেখে আমাকে সহ্য করতে পারছে না। তাছাড়া বাবা মা অনেক পছন্দ করে ঈশা ভাবিকে বউ করে এনেছে, সেজন্য ওনাদের দিকে তাকিয়ে তুমি চুপ থাকো। কিন্তু ওর যে তিলে তিলে তোকে অপমান করছে, তার বেলায়
আমি আছি আর কয়েকটা মাস, তারপর তো চলেই যাব। কিন্তু আমি একটা কথা বুঝতেছি না। কি কথা? ওরা তোকে একা পেলে অপমান করে, কিন্তু বাকিরা যখন সামনে থাকে তখন কেন করে না? তখন অপমান করলে হয়তো ওদের কিছু একটাতে বাধা আছে, সেজন্য হয়তো তখন চুপ থাকে। তা হতে পারে, কিন্তু এখন ওদের সামলাবে কি করে? আমি যেভাবে বলবো তুমি ওদের সেভাবেই বলো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। এইদিকে আবির আকাশের কথা মতো সবটা বলতে থাকে। সব শুনে ওরা কিছুটা শান্ত হয়। তারপর ওরা চলে আসে এখান থেকে। ইরা আর ঈশা তো আকাশকে রাগে ইচ্ছে করছে গুলি করে মারতে। রাতের বেলায় আকাশ ওর পরিবারের সাথে খেতে বসে। সেখানেও ঈশা আকাশকে ঠিকমতো খেতে দিচ্ছে না। কি ব্যাপার, আকাশকে মাংস কেন দিচ্ছ না? ও মাংস দিয়ে কি করবে? কথাটা শুনে আবির রাগ করে চলে যায়। আর আবিরকে ফিরিয়ে আনতে আকাশও আসে আবিরের পিছনে। ভাইয়া এত রাগ করলে কি চলে? তোর এই অপমান আমি মেনে নিতে পারছি না। চিন্তা করো না, কাল থেকে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে? কারণটা হচ্ছে, কাল আমার একটা বান্ধবী আর বন্ধু আসবে। ওরা কি এখনকার বন্ধু নাকি দেশের বাহিরের? দেশের বাহিরে। তাই এতে ঈশা আর ইরাকে কিভাবে শাস্তি করবি? আকাশ এরপর ওর সবটা প্ল্যান আবিরকে বলে। সবটা শুনে আবির বুঝতে পারে। এখন চলো, খেয়ে নিবে। ঠিক আছে, চল। এরপর আবিরকে নিয়ে আকাশ আবার খেতে আসে। এসে দেখে ঈশা দাঁড়িয়ে আছে আর ইরা খাচ্ছে। সাথে আকাশের বাবা মা দুজনেও এসেছে খাওয়ার জন্য। এমনিতে একটু কথা ছিল। এরপর ওরা খেতে বসে। ইরা বা ঈশা আর কোনো ঝামেলা করেনি। সবার খাওয়া হয়ে গেলে ঈশা আর ইরা ওরা দুজনে চলে যায়। কিছুক্ষণ পরে আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? রাতে তো অনেক কথা হলো, সকালে বলিস। কথা এখনই বলতে হবে, কারণ আমি বের হব সকালে। আব্বু, আমেরিকা থেকে আমার 2 জন বন্ধু আসবে, একটা ছেলে আর একটা মেয়ে। তা আমি জানি, কিন্তু বুঝতে পারছো ওরা তো যে সে রুমে থাকতে পারে না। আব্বু, আমার মেয়ে ফ্রেন্ড যেটা আসবে ও থাকবে গেস্ট রুমে, আর ছেলে বন্ধু আমার সাথে আমার রুমে থাকবে। কিন্তু আমার রুমে তো ভাবির বোন ঘুমায়। কি? তাহলে তুই এতদিন কোথায় ঘুমোলি? কোথায় আবার, ছাদে ঘুমালাম। তোর কি মাথা আছে? তুই ছাদে ঘুমিয়েছিস? তোমরা শুধু ভাবির ছোট বোনকে বলো গেস্ট রুমে যেন ঘুমায়, আমার রুমটা যেন ছেড়ে দেয়। তা ওরা আসবে কখন? আমি ওদের আনতে সকালে যাব এয়ারপোর্টে। এর ভিতরে তুমি ভাবিকে বলে আমার রুমটা খালি করার ব্যবস্থা করো। আমি রাতে ঈশাকে বলে দেব। তুমি বললে ভাবি কিছুটা মাইন্ড করবে, তার চেয়ে ভালো বাবা মা বলাটা ঠিক হবে। ঠিক আছে। তা ওরা কি কি খেতে পছন্দ করে আমাকে বল, আমি সকালে বাজার থেকে কিনে আনবো সবটা। আমরা রেগুলার যা খাই ওরাও তাই খায়, ওদের জন্য আলাদা কিছু করতে হবে না। ঠিক আছে। কিন্তু তুই আজ রাতে কোথায় ঘুমাবি? আপাতত গেস্ট রুমে ঘুমাই যাব। ঠিক আছে, যা তাহলে। এদিকে সকালে আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে আবির বাজারে যাবে, তখন ঈশা আবিরকে বলে। কি ব্যাপার, আকাশ থাকতে তুমি কেন যাচ্ছ বাজারে? আকাশের 2টা বন্ধু আসবে, ওদের আনতে গেছে, আর আমি ওদের জন্য বাজার করে আনতে যাচ্ছি। বাহ বাহ বাহ, ড্রাইভারের বন্ধু আসবে, সেখানে ড্রাইভার বাজারে না এসে মালিক নিজে যাচ্ছে বাজার করতে। সত্যি, আর কত কি যে দেখতে হবে আমাকে। তোমার কথা শেষ হয়ে থাকলে চুপ করো, আমি আবার যাই। আবির চলে যায়। কিছুক্ষণ পরে আকাশের বাবা মা আসে ঈশার কাছে। ঈশার সাথে ইরাও ছিল। ওরা দুজনেই সালাম দেয়। আম্মা, আপনারা দুজনে হঠাৎ করে এই রুমে, কিছু কি বলবেন? আব্বু, ওরা তো গেস্ট রুমে ঘুমাতে পারে। আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাছাড়া ওই রুমে তো সবাই আছে। তাহলে ঈশা, তুমি ইরাকে নিয়ে আকাশের রুমে যাও, আর ইরার যা কিছু আছে তা নিয়ে গেস্ট রুমে নিয়ে যাও। ঠিক আছে আম্মা, আপনি যান, আমি একটু পরে ওকে নিয়ে যাচ্ছি। আবিরের মা দুজনেই যাওয়ার পরে ঈশা আর ইরা তো রাগে চেহারা পুরো লাল করে ফেলেছে। ওরা দুজনেই রুমে এসে। দেখলে তো আপু, ওনারা কি বলল? আমি এই বাসার মেহমান, আমাকে কি না ওনারা রুম থেকে বের হয়ে যেতে বলছে। আমি তো ভাবতেও পারিনি আমার শ্বশুর শাশুড়ি এরকমটা বলবে, তাও একটা ড্রাইভারের জন্য। তাছাড়া আবির নিজে ওদের জন্য আবার বাজার করতে গেল। এদের কোনো কাহিনী তো আমি বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না, ভেবেছিলাম এই বাসায় থেকে ওকে এখান থেকে বের করব, কিন্তু উল্টো ওর জন্য সবাই এরকম করতেছে। তা কি আর বলবো। আচ্ছা, তুই এখন চল আমার সাথে, সবটা রেডি করে ওই রুমে নিয়ে যাই। তাছাড়া ওই রুমটাও কিন্তু অনেক সুন্দর আর গুছানো। এক কথায় ওই রুমে সবকিছু আছে। কি আর হবে, যেতে তো হবেই, চলো তাহলে।
ওরা সবটা নিয়ে বের হয়ে আসে গেস্ট রুমে। এদিকে আবির অনেক কিছু বাজার করে আনে। আম্মু আম্মু, কি হয়েছে আবির? এই নো বাজার, এইগুলো রান্না করো আজকে। আকাশ তো বলেও যায়নি কি কি রান্না করতে হবে। আকাশ তো বললো আমরা যেগুলো খাই ওরাও সেগুলো খাই। আচ্ছা, আমি বৌমাকে ডেকে নিয়ে আসি, তারপর রান্না করতে হবে। আচ্ছা, আমি ওদের ডেকে দিচ্ছি। ঠিক আছে। আবির উপরে এসে দেখে ইরা আর ঈশা কি নিয়ে যেন কথা বলছে, সেজন্য। তোমরা এখানে নিচে চলো। নিচে কেন? ওরা কি এসেছে? ওরা আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। আমরা তাহলে নিচে এসে কি করব? কি করবে মানে? রান্না করতে আম্মুকে সাহায্য তো করবে। দুলাভাই, সামান্য একটা ড্রাইভারের বন্ধুর জন্য এত কিছু? তো টাকা গেলে আমার যাচ্ছে, এতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? কারণ তুমি আমার স্বামী, তুমি উল্টোপাল্টা কাজের উপর খরচ করবে, তা আমি মেনে নিব কি করে? তুমি দিন দিন এরকম কেন হয়ে যাচ্ছ? হব না তো কি করব? সামান্য একটা ড্রাইভারের বন্ধুদের জন্য তুমি আমার বোনকে রুম থেকে বের হয়ে গেস্ট রুমে থাকার জন্য বলতেছো। এতে আমার তো কষ্ট হবেই। তাহলে তোমার কষ্ট হলে উপরেই থাকো, নিচে আর নামতে হবে না। নিচে না নামলে আম্মু তো অনেক কথাই শোনাবে। সামান্য একটা চাকরের জন্য কথা শুনতে। ইরা চল। ওরা তো নিচে নেমে যায়। এদিকে আবির ভালো করে বুঝতে পারছে ওদের মনে কি চলতেছে, সেজন্য আবির আরো সাবধানে থাকতে থাকে। নিচে নেমে ওর কাজ শুরু করে দেয়। যদিও কাজের জন্য বুয়া আছে, কিন্তু রান্নার কাজ আকাশের আম্মুই করে। ওরা শুধু বাকিটা এগিয়ে দেয়। এরা রান্না করতে থাকুক। আমরা চলুন একবার ঘুরে আসি আকাশের কাছ থেকে। অনেকটা সময় অপেক্ষা করার পর আকাশ ওর বন্ধুদের দেখা পেল। অনেকগুলো মাস পরে ওদের সাথে দেখা। আমিরের বিয়েতে ওদের আসতে বলেছিল, কিন্তু ওরা আসতে পারেনি, সেজন্য এখন এসেছে। বাকি কথা বাসায় এসে বলবো। এখন তাড়াতাড়ি করে চলো এখান থেকে। তোদের জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার পায়ে ব্যথা উঠে গেছে। ওরা আর কোনো কথা না বলে গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। বাড়ির ভিতর ওরা তিনজন ঢুকে পড়ে। এদিকে ইরা তো আকাশের বন্ধুদের দেখে অবাক হয়ে যায়, কেননা ওর বন্ধুগুলোকে ইরা ভালো করেই চিনে। ওরাও ইরাকে দেখে অবাক হয়ে একবার আকাশের দিকে তাকায় আর ইরার দিকে। ওরা এখানে এসে বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। ওরা তিনজন রুমে এসে দরজা আটকে দেয়। নীলাশা কিছু বলতে যাবে, তার আগে আকাশ ওকে থামিয়ে দিয়ে। আমি জানি তুই কি বলতে চাস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর আমি তোদের কথা শুনতেছি। ওরা ফ্রেশ হতে থাকে। ওইদিকে রান্নার কাজ শেষ, সেজন্য ইরা আর ঈশা রুমে আসে। ইরা কিভাবে চিন্তিত থেকে। কি হয়েছে? কি ভাবছিস সে তখন থেকে? আমি ভাবছি ওরা এখানে কেন? ওরা কারা? আকাশের বন্ধুগুলো। তুই কি ওদের চিনিস নাকি? চিনি তো। কি করে? আমাকে একটু ডিটেলস বল। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ঈশা যা বুঝার বুঝে যায়। তবে চিন্তা করবেন না, এরা ঈশাকে কি কি বলেছে ওদের সম্পর্কে তা আপনারা গল্পের সাথে থাকুন, দেখবেন ঠিকই বুঝতে পারবেন। এখন যদি বলে দেয় রহস্য অনেকটা খুলে যাবে, সেজন্য কিছু কিছু রহস্য তো রাখতে হবে, নয়তো আপনারা গল্প পড়ে তো তেমন একটা মজা পাবেন না। সেজন্য পরের কাহিনী একটু শুনে আসি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি আপু? এবার ঈশা কিছু কথা বলে যা আপনারা এখন না শুনলেও হবে, কেননা এখনই যদি আপনাদের সবটা বলে দেই তাহলে তো আপনারা গল্প পড়ে আর মজা পাবেন না। সেজন্য কিছু কিছু কাহিনী আর তথ্য অজানাই থাকা ভালো। সত্যি আপু, তোমার মাথায় এত বুদ্ধি আছে, আগে জানতামই না। কোন কাজে কোন বুদ্ধি কাজে লাগাতে হয় তা আগে বুঝতে হবে। এদের কাহিনী তো শেষ হলো, এবার চলুন আমরা ওদের তিনজনের কাহিনী শুনে আসি। এদিকে রুমের মধ্যে। এগুলো কি আকাশ? এরা এখানে কেন? তুই শান্ত হও, আমি তোকে বলতেছি সবটা। আমারও একই প্রশ্ন, এরা এখানে কেন, তাও তোদের বাসায়? ইরার বড় বোন আমার ভাবি হয়, কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। আচ্ছা, এরা কি জানে এটা তোদের বাড়ি? ইরা এখনো কোনো কিছু জানে না, ও এটা জানে আমি এই বাড়ির ড্রাইভার। সব জায়গায় এভাবে নিজের পরিচয় গোপন রেখে বারবার মানুষের যে কথা শুনতেছিস, তাকে তোর লজ্জা লাগে? সে অনেক কাহিনী, তোরা যখন এসেছিস তোদের সবটা বলি। নীলাশা আর রাশিদকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওরা অবাক হয়। আপনারা তো সবটা জানেন, সেজন্য নতুন করে আপনাদের আর কিছু বলা হয়নি। তোরা কিন্তু ওকে সত্যিটা বলে দিস না। ঠিক আছে, বলবো না। এরপর ওরা নিচে নামে আর খাবার খাওয়া শুরু করে।
তখন পারিবারিকভাবে ওরা কথাবার্তা বলতে থাকে। দুপুরে পড়া ওরা রুমে এসে ঘুমায়। আচ্ছা, আমি এই রুমে ঘুমাই, তোরা দুজন অন্য রুমে গিয়ে ঘুমা। আমি আর আকাশ এই রুমে ঘুমাই, তুই বরং ইরার সাথে ঘুমা। আমার কি মাথা খারাপ নাকি যে ওর সাথে ঘুমাতে যাব? পরে সকালে উঠবো, দেখবো আমি আছি, নয়তো আমাদের কিছু না কিছু গায়েব হয়ে যাবে। কেন রে, তুই কি এখনো ভয় পাস নাকি ওকে? এখানে ভয়ের প্রশ্নই আসছে না। তাছাড়া ওর সাথে ঘুমিয়ে নিজের সর্বনাশ করতে চাই না। ঠিক আছে, তুই এই রুমে ঘুমাস, আমি আর রাশেদ না হয় অন্য রুমে যাব। তবে সাবধান, দরজা ভালো করে বন্ধ করে তারপর ঘুমাবি, নয়তো দরজা খোলা পেলে এই রুমে এসে তোর ঘাড় মোটকে দিতে পারে। কি বলিস এগুলো? আসলে ইরা এতদিন এই রুমে ঘুমাইছিল, এখন তোরা আসাতে ওকে এই রুম থেকে বের করে দিয়েছি, সেজন্য কত কি বাহানা করেছে। আমি তাও মোটামুটি সামাল দিয়ে বের করেছি, সেজন্য দরজা বন্ধ করে তারপর ঘুমাবি, মনে থাকে যেন। ঠিক আছে, বন্ধ করেই ঘুমাবো। তাই এখন খেতে চল, আমার ক্ষুধা লেগেছে। মাত্র 9টা বাজে, এত তাড়াতাড়ি খেয়ে নিবি? ক্ষুধা পেলে কিছু করার থাকে না। দুপুরের পরে ওরা রুমে এসে ঘুমাই পড়ে রাতের বেলায়। এই বলে ওরা তিনজন নিচে নামে। কাজের বুয়া ওদের খাবার দিয়ে যায়। ওরা তো সেগুলো খেতে থাকে। খাওয়া শেষ হওয়ার পরে ওরা ড্রয়িং রুমে বসে আছে আর কালকে কোথায় কোথায় যাবে তা নিয়ে প্ল্যান করতে থাকে। এদিকে বাকিরাও আসে খাবার খেতে। আকাশ, তোরা খেতে আয়। ভাইয়া আমরা খেয়ে নিয়েছি অনেক আগেই, আসলে ওদের খিদে পেয়েছে বলে আমি ওদের সাথে খেয়ে নিয়েছি। যাক, ভালো করছিস। তা কালকে তোর কোনো কাজ আছে নাকি? কাজ নেই, কাল আমি ওদের নিয়ে একটু বের হব, সেজন্য তুমি অন্য গাড়িতে করে চলে যেও। অন্য গাড়িতে মানে? তোমাদের তো 3টা গাড়ি, একটা বাবার জন্য, আরেকটা আমি ইউজ করি, আরেকটা পড়ে থাকে বেশিরভাগ সময় বাসায়। যদি বাসায় গিয়ে কোথায় যাওয়া যায় তাহলে ওরাতে চলে যেতে পারে। বাহ বাহ, সামান্য ড্রাইভারকে একটা গাড়ি দিচ্ছ, তাও আর বন্ধুদের নিয়ে ঘোরার জন্য। আর আমার বোন আসার পর থেকে তো কোথাও যেতেও পারেনি। বেশ, তো ওকেও তাহলে ওদের সাথে কি, আমার বোন যাবে সামান্য একজন ড্রাইভারের সাথে ঘুরতে? না গেলে আর কি করার? সেটাই, ড্রাইভারের বন্ধু তোমরা, তোমাদের পরিবারও যে কিরকম আছে তা কে জানে। তা তোমরা থাকো কোথায়? থাকি তো বাসায়। কোন জায়গায় থাকো তার নাম বলতে বলেছি। বললেই কি চিনবেন নাকি? বাংলাদেশের ভিতরে মোটামুটি সবকিছু চিনি, সেজন্য বলো। তাহলে তো বলে কোনো কাজ নেই। কাজ নেই মানে? কারণ আমরা তো বাংলাদেশে থাকি না। এই কথা শুনে বাকিরা অবাক না হলেও ঈশা একটু বেশি অবাক হয়। কেননা আকাশ তো আবিরকে সবটা বলেছে আর ইরা তো ওদের চিনে। এবার কি করে চিনে তা আপনারা সামনের দিকে এমনিতেই জানতে পারবেন, সেজন্য এখন আর বলছি না। আচ্ছা, তোমার কোন দেশে থাকো শুনি? আমরা কোন দেশে থাকি তা আপনার শুনে কাজ নেই। ইরা যদি আমাদের সাথে আসতে রাজি হয় তাহলে আসতে পারে। আচ্ছা, তোমরা কোন দেশে থাকো শুনি? তুমি যখন বলতেছো তখন যাব তাহলে। তাই এই গরিব ছেলে মেয়ের সাথে আসতে অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। তাহলে তো আর কোনো কথা নেই। তাহলে সকালে রেডি হয়ে থেকো। এদিকে ওরা যে যার মতো রুমে চলে আসে। সকালবেলায় ওরা রেডি হয়ে বের হয়। এইদিকে ঈশা তো নীলাশা আর রাশিদকে দেখে অবাক হয়, কেননা ওদের কাছে এত কিছু দেখে, সাথে পোশাক দেখে। এদিকে আকাশ যেভাবে থাকে সবসময় সেভাবেই আছে। এই নে টাকা, যাই খরচ করবি। ঠিক আছে আপু, এখান থেকে খরচ করবি। আর ওরা যদি কোনো ঝামেলা করে তোর সাথে, আমাকে বলবি সবটা, আমি ওদের দেখে নিব। ঠিক আছে আপু। এদিকে ওরা বেরিয়ে পড়ে। আকাশ ড্রাইভিং সিটে আর রাশেদ আর নীলাশা পিছনে বসে আসে। সেজন্য বাধ্য হয়ে ইরাকে সামনে বসতে হয়। সামনে বসে চুপচাপ বসে আছে। এদিকে ওরা তিনজন যেভাবে বকবক করতেছে এতে ইরা কিছুটা বিরক্ত হয়। চুপচাপ কি গাড়ি চালানো যায় না? আগে তো তুই নিজেই অনেক বকবক করতি, আজকে এত চুপচাপ কেন? আগের কাহিনী এখানে বলার প্রয়োজন মনে করি না। কথাটা বলে ইরা চুপ করে থাকে। ওরা কিছুক্ষণ পরে একটা পার্কে আসে। এসে গল্প করতে থাকে। গল্প করার সময় ইরার চোখে পানি আসে, কেননা অনেক স্মৃতি আছে যা ইরার দেখেই মনে পড়ে যায়, সেজন্য চুপ করে থাকে। ইরার এমন চুপ করা দেখে বাকিটা বুঝতে পারে, কিন্তু তাও ইরাকে নিজেকে সামলে নেয়। দোস্ত দোস্ত একটা কথা বলার ছিল। কি কথা বলো? তোদের এখানে নাকি ভালো ফুচকা পাওয়া যায়। পাওয়া যায়, কিন্তু এই পার্কে আমরা ফুচকা পাবো কোথায়? সেটাই তো কথা। আচ্ছা নীলিশা, তোকে ফুচকা খেতে হবে না। আমি তো ফুচকা খাবই।
এখন তোর জন্য ফুচকা পাবো কোথায়? সে আমি জানি না, আমাকে যেখান থেকে পারিস নিয়ে আয়। যাচ্ছি আমি। তোরা এখানে আড্ডা দে, আমি ফুচকা নিয়ে আসতেছি। তার আসে তুই খাবি ফুচকা? ইনিশারা যখন খাবে তখন আমিও না হয় খাবো। অপেক্ষা করো তাহলে। এদিকে আকাশ চলে যায়, কিন্তু ইরাকে একবারও জিজ্ঞেস করেনি। 30 মিনিট পরে 4 প্লেট ফুচকা কিনে আনে, এনে ওদের হাতে দেয়। এই নে ফুচকা খা, তবে আমি অনেক বেশি করে এনেছি, যত খুশি খেতে থাক। তাই ইরার জন্য আনিস নাই? ওকে তো 1 প্লেট দিয়ে এসেছি, এতক্ষণে তো খাচ্ছে মনে হচ্ছে। যাক, ভালোই তো। এদিকে ইরা খেতে খেতে হঠাৎ করে অনেক ঝাল লাগে, সেজন্য চোখ দিয়ে পানি পড়তে থাকে। তাই পানি এনে ইরাকে হাতে দেয়, কিন্তু 2 হাতে প্লেট আর চামচ থাকার জন্য পানি খেতে পারছে না, সেজন্য ইরাকে পানি খাইয়ে দেয়। ইরা তো পানি খেয়ে কোনো মতে ঝাল কমায়। এখন কি ঝাল কমেছে? হ্যাঁ, অনেকটাই। তা ফুচকা কি খেতে পারো না, নাকি ঝাল বেশি হয়েছে? ঝাল মনে হয় বেশি হয়েছে। বাকিটুকু খেয়ে নিতে পারো। আর খাবো না আমি। তোরা দুজন কি আর খাবি? না রে, আর খেতে পারবো না, এত ফুচকা, তার উপর এত ঝাল। এইগুলো তো জালই খেতে মজা। আচ্ছা, এখন তো একটু পরে দুপুর হবে, চলো আমরা কোথাও থেকে ঘুরে তারপর রেস্টুরেন্টে যাব। আগে পার্কটা তো ঘুরে দেখি, তাছাড়া এত সুন্দর সুন্দর মেয়েকে তো পড়াতে দিবি। এখানে আমি আর ইরা ছাড়া তোর কথা কি কেউ বুঝবে? সেটাও তো ঠিক। তা তুই একটু সাহায্য কর আমাকে। আমার দ্বারা হবে না, তুই বরং অন্য কোনো জায়গায় দেখ। তোরা চুপ করবি? এত তাড়াতাড়ি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি না, এখানে আরও কিছুক্ষণ খেলবো, তারপর যাব। খেলবি মানে কি খেলবি? যে পরিমাণ খেয়েছি, এতে করে এখন রেস্টুরেন্টে গেলেও তো খেতে পারবো না, সেজন্য খেলাধুলা করে একটু খেতে তো বাড়াতে দিবি। তোর মাথায় যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবি। এখন চল খেলি আমরা। এখন এখানে খেলার জন্য যন্ত্রপাতি কোথায় পাবি? ওই যে এরা 4 জন খেলতেছে, ওদের বল। আকাশ, তুই এসে ব্যাপারটা দেখ ভাই। কিন্তু ওই খেলা তো 4 জন অথবা 2 জন মিলে খেলতে হবে। এখানে সমস্যা কি? আমরাও তো 4 জনই আছি। ইরা কি খেলতে রাজি হবে? তুই কথা বলে দেখ, রাজি তো হতেই পারে। ঠিক আছে। এই বলে ইরার কাছে আসে, এসে দেখে ইরা ওর বোনের সাথে কথা বলতেছে। আকাশকে পিছনে দেখে ফেলে ঈশা, সেজন্য ইরাকে ইশারা করে। ইরা পিছনে ফিরে তাকিয়ে আকাশকে দেখে জিজ্ঞেস করে, কি জন্য এসেছেন তা বলেন। ওরা খেলতে চায়, সেজন্য আপনি খেলবেন কিনা তা জানার ছিল। আমি খেলবো না, তাছাড়া এই পোশাকে এত দৌড়ঝাঁপ করাটা ঠিক হবে না। বুঝতে পেরেছি, আমি তাহলে ওদের বলে দেই। সেটাই করুন। এদিকে আকাশ এসে নীলাশাকে সব বলতে থাকে, সবটা শুনে। এখানে এগুলো কেউ কি খারাপ চোখে দেখবে? ওটা ওই দেশ না, এখানে। বুঝতে পেরেছি, তাহলে এই খেলা বন্ধ। তাহলে কি করা যায় সেটা বল। আমরা বরং এই রাস্তা ধরে হাঁটতে থাকি, একটু পরে একটা ঝিল আসবে, আমরা নৌকা নিয়ে ওই ঝিলে নামবো। অনেক মজা হবে তো। তাহলে চল হাঁটি আমরা। আকাশ এসে ইরাকে বলে, ইরাও ওখান থেকে ওদের সাথে হাঁটতে থাকে। কিছু দূর এসে ওরা একটা নৌকা ভাড়া করে। তারপর ওরা 4 জন ওখানে উঠে পড়ে। আকাশ আর রাশেদ নৌকা চালাচ্ছে, ইরা আর নীলাশা 2 জন 2 সাইডে বসে আছে আর পানিতে পা নামিয়ে দিয়ে বসে। ঝিলে ছোট ছোট অনেক রঙের মাছ ছিল, ওই মাছগুলো ওদের পায়ে ঠুকতে থাকে, এতে ওরা অনেক আরাম পায়। তখন ইরার মনে পড়ে কিছু কাহিনী কথা, কেননা ইরাও অনেক বছর পরে এভাবে নৌকা নিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু সময়ের সাথে সাথে সেসব কিছু এখন হারিয়ে গেল। 1 ঘন্টা পরে ওরা ঝিল থেকে বের হয়ে চলে আসে রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্টে এসে ওরা খেতে থাকে। খাওয়া শেষ হওয়ার পরে, আমাদের বিল কত হয়েছে? কি বলছেন স্যার, আপনার থেকে কেন বিল নেব? আমার থেকে বিল নিতে সমস্যা কোথায়? না স্যার, আপনারা হচ্ছেন মালিক, আর আমরা আপনার থেকে কিভাবে নেব? টাকাটা বলেন। তাও রাখতে হবে বিল। এরপর অনেক কিছুর পর বিল দিয়ে আসে। এদিকে ইরা তো অবাক হয়, কেননা ওই লোকটা আকাশকে স্যার বলাতে। এদিকে ইরা কোনো কথাই বলেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর খাওয়া শেষ করে ওরা বাসায় ফিরে সন্ধ্যের দিকে। ইরা ওর বোনের রুমে আসে, ইরাকে দেখে জিজ্ঞেস করে, কি রে, তোর কি ভালো লাগেনি নাকি তোকে ঠিক মতো খেতে দেয়নি? না আপু, সবই দিয়েছে। তাহলে এরপর করে রেখেছিস কেন মুখটা? তুমি ছিলে না বলে। কি করব, বাসায় থেকে ওনাদের খেয়াল তো রাখতে হবে। বাসায় তো দুলাভাই আবার দুপুরে খেতে আসে, এসে আমাকে না দেখলে কি হবে বুঝতে পারছিস তুই? আমি এত কিছু জানি না, কাল তুমিও যাবে আমার সাথে। কিন্তু তোর ভাইয়া রাতে আসুক, তারপর আমি ওনাকে বলে ম্যানেজ করে নিব। ঠিক আছে, তা এখন কিছু খাবি? তোর জন্য খাবার দিব? আপু আমার পেট ভরা,
এখন কিছু খাবো না, আমি কিছুক্ষণ রেস্ট নিব। ঠিক আছে, তুই এখানে কিছুক্ষণ রেস্ট নে, আমি নিচে গেলাম। এইদিকে ঈশা নিচে যায় আর ওরা তিনজন শুয়ে আছে রুমে। নীলাশা খাটের এক পাশে, আরেক পাশে রাশেদ, আর সোফায় শুয়ে থাকে আকাশ। ওরা শুয়ে আছে আর গল্প করতে থাকে। তখনই আচ্ছা, একটা কথা বলতো। কি কথা? আচ্ছা, এরা এত চেঞ্জ কি করে হলো রে? তোর কি মনে নেই ভার্সিটি ওই ঘটনাগুলো? সে তো অনেক ঘটনাই হয়, তুই কোন ঘটনার কথা বলছিস? তোর কি মনে নেই তাহলে? আমার তো মনে নেই। ঠিক আছে, শোন তাহলে। এখন চলুন আমরা কয়েক মাস আগে পিছনে চলে যাই, কেননা পিছনে যাওয়ার পরেই আপনারা মোটামুটি গল্পের অনেক কাহিনী ধীরে ধীরে বুঝতে পারবেন। অতীত, আকাশ আর ইরা কিন্তু আমেরিকায় এসেছে পড়াশোনা করত, কিন্তু ভাগ্যক্রমে ওদের দুজনেই একই ভার্সিটিতে ভর্তি হয়। প্রথম দিন রাশেদ আর নীলাশা আসে গাড়ি করে, এদিকে ইরা ওর মতো অটোতে করে আসে আর আকাশে ওর মতো করে অটোতে আসে। ওদের চারজনেরই একসাথে দেখা হয় ভার্সিটির গেটের মুখে। দেখা হওয়ার কারণ হচ্ছে ইরা যে অটোতে করে এসেছে সে অটো এসে লাগে আকাশ যে অটোতে করে এসেছে সে অটোর মধ্যে, সেজন্য ওরা দুজনেই থেমে যায়। এরা তো রেগে গিয়ে, এই যে মিস্টার, চোখে কি কম দেখেন? চোখে সানগ্লাস পরা তো, সেজন্য ঠিকভাবে দেখতে পারিনি। তা কি হয়েছে তা বলেন। এইভাবে গেটের সামনে চেঁচামেচি না করে একটু সাইডে তো এসে কথা বলতে পারেন। আমাকে দেখে কি রাস্তার মেয়ে মনে হয় যে আমি সাইডে এসে কথা বলবো? সাইডে আসতে বলেছে এই জন্য, কারণ আপনার ঝরার জন্য এখানে বাকি গাড়িগুলো ভিতরে যেতে পারছে না, আর ছেলে মেয়েরা বিরক্ত হচ্ছে আপনার ঝগড়ার জন্য। কি আমি ঝগড়া করি? তাহলে কি আমি ঝগড়া করি নাকি? ঝগড়া তো আপনি আগে শুরু করেছেন। আগে আপনার গাড়ি এসে লেগেছে। এদিকে যাদের অটো ছিল তারা একটা দোকানে বসে চা খেতে থাকে। এদিকে ইরা আর আকাশ মিলে ঝগড়া তো করতেই থাকে। তখনই ওখানে নীলাশা আর রাশেদ আসে গাড়ি নিয়ে। এসে ওরাও অটোর সাথে ধাক্কা লাগিয়ে দেয় ওদের গাড়ি। এরা দেখে ওরা দুজনেই পিছনে ফিরে তাকায়। একে তো এর সাথে ঝগড়ায় পারি না, তার উপরে আরেকটা আসছে। আপনারা মেয়েরা আসলেই ঝগড়াটে। এই কথাটা শুনে গাড়ি থেকে নীলাশা নামে, এসেই আকাশের সামনে এসে দাঁড়ায়। এ কি, আপনি কে? একটু আগে কি বললেন? কই, কি বললেন? একটু আগেই তো বললেন মেয়েরা ঝগড়াটে। বললাম তো। কেন, কি হয়েছে? একটা মেয়ের সামনে আপনি আরেকটা মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন, সেটা কি মেনে নেব? আসলে আপনারা ছেলেরাই খারাপ। এই কথা শুনে এবার রাশেদ বের হয় গাড়ি থেকে, এসে আকাশের পাশে এসে দাঁড়ায়। ইলিশা, তুই এটা কি করলি? যা বলেছি ঠিকই বললাম। তুই ওকে যা বলার বলতে পারতিস, সেখানে তুই আমাদের ছেলেদের কেন ডাকলি? ডেকেছি তো কি হয়েছে? এভাবে নীলাশা আর রাশেদ নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। এবার আকাশ আর ইরা ওদের ঝগড়া দেখতে থাকে। দেখতে দেখতে ওরা যে কখন দুজনের পাশে এসে দাঁড়ালো তা ওরা নিজেরাও জানে না। এদিকে অটো নিয়ে ওই লোকেরা চলে যায়, কিন্তু রাশেদ আর নীলাশা তো এখনো ঝগড়া করেই চলেছে। সেজন্য আকাশ এসে রাশেদকে থামায় আর ইরা এসে নীলাশাকে। তোমরা দেখতেছি আমাদের ঝগড়া না থামিয়ে নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত। আমি কিন্তু সেটাই কইলাম, তোমরা এবার চুপ করবে তো? এদের কথায় এবার ওরা দুজন থেমে যায়। তারপর ওরা চারজন এক একজনের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করে চারজনই হেসে ওঠে। এই হাসার মানে ওরা হয়তো নিজেরাও জানে না, সেজন্য ওরা চারজন চলে আসে ক্যান্টিনে, এসে গল্প করতে থাকে। আর সাথে রাশেদ, তার সাথে রাশেদ আর নীলাশা, ওরা দুজনে ইরা আর আকাশের সাথে পরিচয় হয়ে নেয়। এখানে নীলাশা আর রাশেদ ছোটবেলা থেকে বন্ধুত্ব, আর আকাশ আর ইরা ওরা দুজনেই অচেনা। এরপর ওরা গল্প করতে থাকে, কেননা এতটুকু যখন জানতে পেরেছেন তখন বাকি কাহিনীও আপনারা পরে জানতে পারবেন, তাও গল্পের সাথে থাকলে। তার মানে আমরা সবাই একই সেমিস্টারে পড়ি? সেটাই তো দেখতেছি। তাহলে আজ থেকে আমরা চারজন বন্ধু, যদিও রাশেদ আর আমি ছোটবেলার থেকেই বন্ধু, নতুন করে তোমরা দুজন হলে। তাহলে চলো এখন আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাসে কেন যাব? আরও কিছুক্ষণ আড্ডা দেই। আজকে প্রথম দিন, সেজন্য আজকে কোনোভাবে মিস করা যাবে না ক্লাস। ভুলে গিয়েছিলাম, চলো তাহলে। ওরা ক্লাসে আসে। এই ক্লাসে ওদেরই মতো আরো 200 জন ছাত্রছাত্রী হবে। এদিকে নতুন দিন, সেজন্য স্যার ওদের বুঝাচ্ছে কিভাবে নিজেদের পড়াশোনা আগে নিয়ে যাওয়া যায়। স্যার ওনার বক্তব্য দিয়ে চলে যায়। এদিকে ওরা একে অপরের নাম্বার নিয়ে রেখে দেয়। তারপর ওরা যে যার বাসায় চলে আসে। 2 দিন পরে ওরা আবার ভার্সিটিতে আসে। আবারও আগের মতো করে আড্ডা দিচ্ছিল। তখন ওদের সামনে একটা মেয়ে যাচ্ছিল। মেয়েটার দিকে আকাশ আর রাশেদ তাকিয়ে থাকে। রাশেদকে তাকিয়ে থাকতে দেখে নীলাশ একটা থাপ্পড় দেয়, কিন্তু আকাশকে কোনো কিছু না বলাতে। তুই আমাকে থাপ্পড় দিলি কেন? তুই ওই মেয়ের দিকে তাকালি কেন?
আমার সাথে তো আকাশও তাকিয়েছে, ওকে তো কিছু বললি না। ওদের সাথে পরিচয় হলো মাত্র 2 দিন হলো। তোর সাথে তো 18 বছর ধরে, সেজন্য মার খাবে কে? আমি তো খাবো। এত তাড়াতাড়ি সবটা বুঝে গেলি, এর জন্য ধন্যবাদ তোকে। আমি কোনো মেয়ের দিকে তাকালে তুই আমার সাথে কেন এমন করিস? কারণ আমি যতদিন সিঙ্গেল আছি, তুই ততদিন কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। ওই তুই নিজেও কোনো প্রেম করিস না, আমাকেও করতে দিস না, ব্যাপারটা কি বলতো? নীলাশা হয়তো মনে মনে রাশেদকে পছন্দ করে, সেই জন্য রাশেদকে কোনো মেয়ের দিকে তাকাতে দেয় না। এই কথা শুনে রাশেদ তো নীলাশার দিকে তাকিয়ে আছে, নীলাশা কি বলে তা শোনার জন্য। নীলাশা, কথাটা কি সত্যি? তুই কিন্তু একদম কোনো কথা লুকাবি না। একদম সত্যি না? তুই রাশেদকে কেন কোনো মেয়ের দিকে তাকাতে দেস না? কেন ওকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেস না? আমিও জানতে চাই কেন তুই আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দিস না। এর কারণ হচ্ছে, তুই যদি কোনো মেয়ের সাথে কথা বলিস, ওদের দিকে তাকিয়ে থাকিস, তাহলে তুই আমার থেকে ওদের সময় দিবি বেশি করে। সেজন্য আমি তোকে কোনো মেয়ের সাথে কথা বা তাকাতে দেই না। তুই যে ছেলের কপালে যাবি, ওর যে কি একটা অবস্থা হবে আল্লাহ জানে। বেশি ফটর ফটর করলে তোকে বিয়ে করে তোর গলায় ঝুলে যাব। তোকে কে বিয়ে করবে শুনি? তোকে কোনো মেয়ে বিয়ে করবে শুনি? তোর যে চেহারা, এই চেহারায় আমার বাসায় কাজের লোকেরও তো তোর সাথে প্রেম করবে না। এত বড় অপমান তুই করতে পারলি? তোর মান থাকলে তো তোকে অপমান করব। কি আমার মান নেই? মান থাকবে কি করে? কয়েকদিন আগেও তো তোকে বিনা পোশাকে দেখেছি। কথাটা বলাতে রাশেদ তো লজ্জা পায়, সাথে ইরা আর আকাশও মিটিমিটি হাসছে। দেখেছিস তো কি হয়েছে? এখন কি ঢোল পিটিয়ে সেসব কথা সবাইকে বলে বেড়াবি নাকি? তুই শুনতে চেয়েছিস বলেই তো আমাকে বলতে হলো। আচ্ছা, ঝগড়া করতে হবে না, এখন চলো আমরা একটু ঘুরে আসি। এটা অবশ্যই মন্দ হবে না। ঠিক আছে, চলো তাহলে। ওরা পার্কে আসে, রাশেদ আর আকাশ একসাথে হাঁটে, আর ইরা আর নীলাশা একসাথে। নীলাশা রাশেদের সম্পর্কে ইরার কাছে ফটর ফটর করতে থাকে, আর রাশেদ নীলাশার সম্পর্কে আকাশের কাছে ফটর ফটর করতে থাকে। এদিকে ওরা ঘুরতে থাকে, তখনই ওদের সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, আর আকাশ ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তখনই মেয়েটা ওদের দিকে আসে। এতে করে রাশেদ একটু ঘাবড়ে যায়, কেননা মেয়েটি যদি রাশেদের কাছে আসে তাহলে নীলাশা তো রাশেদের 12টা বাজাবে। মেয়েটা এসে আকাশের পাশে বসে। আমি ওখান থেকে লক্ষ্য করলাম তোমরা দুজনেই আমার দিকে তাকিয়ে আছো। দুজন মানে? শুধু তো আমি তাকালাম। তাহলে আমি কি ভুল দেখেছি? ভুল তো দেখতেই পারেন। আচ্ছা, এসেছি যখন তোমাদের সাথে একটু আড্ডা দিতে পারি কি? অবশ্যই দিতে পারো। তাহলে এখানে না বসে আমরা ওই দিকটায় এসে বসি। রূপার কথায় আকাশ হ্যাঁ বলে, সেজন্য ওরা তেমন কিছু বলে না। সেজন্য ওরা আড্ডা দিতে থাকে, আর ওদের লাইফে রূপা আসার পর থেকে আকাশ আর ইরার মধ্যে ঝগড়া শুরু হয়। কিভাবে ঝগড়া হয় তা আপনারা সামনের দিকে জানতে পারবেন। এইদিকে ওরা এখান থেকে চলে আসে ওই দিনের মতো। অন্যদিকে আকাশ রূপার সাথে ওর নাম্বার নিয়ে আসে। যেহেতু ইরার সাথে আকাশ 5-6 দিনের যোগাযোগ, তার উপর ওরা ফ্রেন্ড, সেজন্য ইরাকে নিয়ে আকাশের তেমন একটা কোনো প্রেম বা অন্য কিছু মোটেও ছিল না। কিন্তু বাকিটা কি হয়েছে তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। এভাবে কয়েকদিন কেটে যায়। এখন রূপা ওদের সাথে আড্ডা দিতে থাকে। রূপা আসাতে ইরার একটু হিংসে হয়। কেন হিংসে হয় তা আপনাদের বলছি। আসলে ইরা মনে মনে আকাশকে পছন্দ করে, কিন্তু এখনো বলেনি। এর কারণ হচ্ছে, আগে আকাশের সাথে কয়েকটা মাস মিশে দেখবে আকাশ সত্যি কেমন ছেলে, তারপর ইরা ডিসাইড করবে 2 দিন পরে। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। 5 দিন পরে আমার জন্মদিন, সেজন্য তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। সবাই বলে ভার্সিটির সবাই নাকি? ওরা কেউ না, তোমরা 4 জন আসবে, আর বিশেষ করে আকাশ তুমি কিন্তু অবশ্যই আসবে। অবশ্যই আসবো। এইদিকে ইরা চুপচাপ সবকিছু শুনে যাচ্ছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। এদিকে ইরা তো আকাশকে পছন্দ করে মনে মনে, তা কিন্তু কারো কাছে বলেনি। কারো কাছে না বলার একটাই কারণ ছিল, আকাশের সম্পর্কে সবটা জানবে, তারপর ইরা ডিসাইড করবে। আর এই কথাটা তো আপনাদের আগেই জানিয়েছি। চিন্তা করো না, আমরা সবাই সময় মতো চলে আসবো। আকাশ তুমি কিন্তু অবশ্যই আসবে। কি ব্যাপার রূপা, আকাশকে বারবার রিকোয়েস্ট করতেছো, ব্যাপারটা কি বলো তো? আরে তেমন কিছুই নেই, রাশেদকে কিছু বললে তুমি তো খেপে যাবে, সেজন্য রাশেদকে আর এরকমভাবে বলিনি। তাছাড়া আকাশের তো কোনো সমস্যা নেই, সেজন্য ও আসতেই পারে। বাহ, সব কিছু দেখে আগে থেকেই প্ল্যান করা। এত বুদ্ধি নিয়ে কি করে যে বেঁচে আছিস কে জানে। আমিও মাঝে মাঝে এগুলো নিয়ে ভাবি।
এখন হয়েছে অনেক কিছু, সেই জন্য এইসব আর ভাবতে হবে না। ঠিক আছে, আর কি কি করতে হবে বলো। মানে তোমাদের জন্য আলাদা বিয়ার আনতে হবে কিনা বলো, তাহলে আব্বুকে বলে আগেই আনিয়ে রাখবো। সি আমি তো এসব খাই না। না খেলে তো আরও ভালো। এখন তাহলে আমি চলি। ঠিক আছে, যাও তাহলে। এদিকে রূপা কোনো না কোনো বাহানা দিয়ে আকাশকে সবসময় কল দিয়ে কথা বলতে থাকতো। এখন রূপা আর আকাশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আপনারা আবার অন্য সব সম্পর্কের মতো ভেবে নিয়েন না, মানে ভালো বন্ধুত্ব তৈরি হয় ইরার মতো করে। তবে ইরার তুলনায় রূপা আকাশের অনেক বেশি খেয়াল রাখতো, অনেক বেশি। পরের দিন ওরা ভার্সিটিতে আসে, তখন স্যার জানায়। কথাটা শুনে ইরা আর আকাশ তো অনেক বেশি খুশি হয়, কেননা ইরা আর আকাশ ওদের দেশে আসতে পারবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আকাশ আর ইরা যে একই দেশে থাকে তা ওরা নিজেরাও জানতো না। সেজন্য ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আমি একটা কথা বলতেছি, তোমরা আমার জন্মদিন পালন করে তারপর তোমরা যাবে। ঠিক আছে, তাই হবে। সত্যি বলছো তো? সত্যি বলছি। এইদিকে দুদিন পরেই রূপার জন্মদিনে ওরা সবাই আসে ওখানে, এসে কেক কাটে। রূপা প্রথমে আকাশকে খাইয়ে দেয়, তারপর বাকিদের খাওয়াতে থাকে। আকাশ, এদিকে আসো। হ্যাঁ বলো। তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? তার আগে এই ড্রিঙ্কস খেয়ে নাও। ওরা এরপর গল্প করতে থাকে। তখন রূপা আকাশকে ডাক দেয়। আকাশ তো প্রথমে খেতে চায়নি, কিন্তু রূপা জোর করাতে খেয়ে নিল। এইদিকে ইরা লক্ষ্য করে আকাশ বারবার রূপার কাঁধে মাথা রেখে হেঁটে যাচ্ছে। রূপা ওকে নিয়ে বাসার ভেতরে যাচ্ছে, সেজন্য ইরাও ওখান থেকে উঠে পড়ে, ওদের পিছনে পিছনে আসতে থাকে। এদিকে রূপা আকাশকে রুমে আনে, তারপর যা হলে ইরা তা দেখতে থাকে। তার সাথে ওখান থেকে বের হয়ে আসে, ইরাকে এভাবে বের হতে দেখে। এ কি ইরা, তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি অনেক দূরে। ইরা, ইরা কি কিছু হয়েছে? হলে আমাদের বলো, আমরা এর সমাধান করি। এর সমাধান যে কখনো হবে না। মানে ঠিক বুঝলাম না, তুই এভাবে রেগে কেন যাচ্ছিস? আমি মুহূর্তে কোনো কথা বলতে চাই না। এই বলে এরা ওখান থেকে চলে আসে।